প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিটন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3জন ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যান গাড়ি চালক এবং তার পাশাপাশি কৃষক। যদিও আমাদের নিজেদের কোনো জায়গা সম্পত্তি নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমার বাবা অন্যের জমিতে ফসল ফলায় এবং সেই ফসল বিক্রি করে। শুধু তাই দিয়ে আমাদের সংসার চলে না, মাঝে মাঝে আমার বাবা বিকেলবেলা রাস্তায় ভ্যান গাড়িও চালায়। আমাদের নিজেদের একটা ভ্যান গাড়ি আছে। ছোটোবেলা প্রচুর অভাব আর অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার শৈশবের দিনগুলো এতটাই কষ্টে কাটে যে 3 বেলা 3 মুঠো ভাত খেতে আমাদের পরিবারের মানুষের অনেক কষ্ট হয়ে যেত। একজনে পেট ভরে ভাত খেলে আরেকজনে খাবার না খেয়ে হাত ধুয়ে উঠে যাওয়া লাগতো। এত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার করি। ছোটোবেলা থেকে আমার আব্বা আম্মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো, মানে তাদের অনেক স্বপ্ন ছিল যে আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব। কারণ হচ্ছে আমার ভাইদের মাঝে আমি অনেক বেশি মেধাবী ছিলাম। আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম বা আমার মা যখন আমাকে পড়াইতো, একটা পড়া আমাকে একবার বলে দিলে এটা দ্বিতীয়বার বলা লাগতো না, মানে আমার মেধা শক্তি এতটাই ভালো ছিল। এজন্য আমার খুব স্বপ্ন দেখলো যে আমাকে একদিন অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে। কিন্তু পরিবারের যে অবস্থা, যে পরিবারে নুন আনতে পান্তা পুরায়, সেই পরিবারে পড়াশোনার খরচ দেওয়া তো নিতান্তই হাস্যকর একটা বিষয়। এরপরেও আমার মা স্বপ্ন দেখতেছিল আমাকে পড়াশোনা করানোর, এবং মায়ের ওই স্বপ্নের নিরিখে আমি ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়াশোনা করি। একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। ক্লাস 5-এ আমি পরীক্ষা দিই, এবং ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বা তখন সাফ আমার মাকে জানাই দিল যে যেহেতু ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছে, ক্লাস 6-এ আর ভর্তি করতে হবে না। আমার কোনো সন্তানই তো পড়াশোনা করে নাই, তো ও যেহেতু পড়াশোনা এতটুকু করছে, নাম লিখতে পারে, এতেই চলবে, ওরা আর পড়াশোনা করতে হবে না। ওই মাঝপথে আমার আব্বা তখন আমার পড়াশোনা বন্ধ করাই দেয়। আমার তখন চিন্তা করতেছিল যে কোনভাবে আমাকে পুনরায় আবারও পড়াশোনা করানো যায়, আবারও কোন চেষ্টার মাধ্যমে আমি পড়াশোনা শুরু করতে পারি। এরকম করতে করতে আমার খালা, মানে আমার মায়ের উনি ছিল আমার আম্মার বড়, মানে আমার বড় খালা। তো আমার বড় খালা দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, এবং আমার বড় খালাকে অনেক নামি দামি একটা পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। আমার মায়ের তুলনায় আমার বড় খালাকে খুব ভালো একটা জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, এবং আমার খালুর অনেক জায়গা সম্পত্তি। যদিও আমার খালু এর আগে একটা বিয়ে করে, কিন্তু বউ মারা যায়, দেন আমার খালাম্মাকে বিয়ে করে। তো আমার খালাম্মার বিয়ে হওয়ার বহু বছর পরে, মানে আমার খালাম্মা প্রায় শেষ বয়সে এসে একটা পুত্র সন্তান হয়। অনেক বছর হয়ে গেল আমার খালাম্মার কোনো সন্তানাদি হয় না। লাস্ট বয়সে একটা সন্তান হয়, যে সন্তানের নাম রাখা হয় রাসেল। রাসেল ছিল আমার খালাতো ভাই, ও দেখতে শুনতে অনেকটা ভালো ছিল। তো রাসেল যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসতো খালাম্মার সাথে, আমি তখন মাত্র পরীক্ষা দিলাম, আর রাসেল আর আমি কিন্তু সমবয়সী। রাসেলও তখন প্রাইমারি স্কুলের পরীক্ষা দিয়েছে। তো খালাম্মা একদিন আমাদের বাড়িতে এসে বলতেছে, মানে বেড়াইতে আসছে, তখন আমার আম্মাকে বলে যে আমার ঘরে কোনো ছেলে নাই এবং আমার ঘরে কোনো লোক নাই, আমার ছেলেটা খেলা করার মতো একটা মানুষ খুঁজে পায় না, যে কারোর সাথে খেলা করবে এরকম কোনো লোক খুঁজে পায় না, সারাদিন ঘরের মধ্যে একা একা থাকে। তো ওরা কিন্তু শহরে থাকতো, মানে রংপুর শহর বলতে শহরের কাছাকাছি আর কি, এরকম একটা এলাকায় থাকতো, মানে আমাদের এলাকার থেকে অনেক বেশি একটা উন্নত একটা এলাকা ছিল। সেই সুযোগে আমার মা তখন খালারে বলে দিল যে আপা একটা কাজ করেন না, যেহেতু আপনার সন্তান সারাদিন ঘরে একাই থাকে, খেলাধুলা করার মতো কোনো মানুষ পায় না, একটা কাজ করেন লিঠনকে নিয়ে যান। লিঠনকে নিলে পরে লিঠন আপনার ছেলের সাথে সারাদিন খেলাধুলা করবে, আপনার ছেলে অনেক ভালো থাকবে। এই কথা বলা মাত্রই খালাম্মা আমার মায়ের মুখের দিকে তাকে আছে, তাকে বলে তুই বলিস কি, তোর ছেলে লিঠনটা আমার কাছে দিবি, আমি নিয়ে যাবো। আমার মা তখন বলতেছে নিলে তো ভালোই হয়, ওরে যদি আপনি পড়াশোনা করেন তা আপনার বাসায় নিয়ে যান। এই কথা বললে পরে আমার খালা তখন খুব খুশি হয়, এবং আমার মাও অত্যাধিক খুশি হয়। আসলে বিষয়টা ছিল এরকম যে আমার মা এরকমই একটা পথ খুঁজতেছিল যে আমাকে পড়াশোনা করানোর জন্য। খালা যখন নিজ থেকেই বললো, আম্মা তখন আর কোনো দ্বিমত পোষণ করলো না। খালার প্রস্তাবে আম্মা তখন সাথে সাথে রাজি হয়ে গেল। এরপরে খালা তখন আমাকে খালাদের বাড়িতে নিয়ে যাবে আমার আব্বার কাছে বলল। আমার আব্বার কাছে বলা মাত্রই আব্বা খুব রেগে গেল আমার আম্মুর সাথে, যে কেন ওকে কেন শহরে নিতে হবে বা ওখানে কেন নিতে হবে, ও আমাদের সাথে চাষবাস করবে, মাঠে ঘাটে কাজ শিখবে। ছোটোবেলায় যদি মাঠের কাজ না শিখে তাহলে বড় হলে আর মাঠে কাজ করতে পারবে না, বড় হলে ভাদাইম্মা হয়ে যাবে, কোনো কাজ টাজ করবে না। একটা কাজ করে ওরে এখনই মাঠে লাগাই দাও, আমাদের সাথে কাজ করতে করতে বড় হবে এবং বড় হলে একজন নামকরা কৃষক হবে।
আমার মা তখন আব্বার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মনে মনে হয়তো ভাবছে এ মানুষের শিক্ষা যতটুকু সে তো ঠিক ততটুকুই বলবে। এমন করতে করতে আমার আব্বা তখন আমাকে দিবেই না, মানে আমাকে আমার খালার বাড়িতে যেতে দিবেই না। আব্বার কথা হচ্ছে আব্বা আমাকে বাড়িতে রাখবে, রেখে আমাকে কৃষিকাজ শিখাবে। আমার দাদি কিন্তু আবার আমার মাকে অনেক পছন্দ করতো, মানে আমার দাদির সাথে আমার মায়ের অনেক ভালো সম্পর্ক ছিল। একটা পর্যায়ে আমার দাদি তখন আমার মা তখন আমার দাদির কাছে গেল এবং দাদিকে গিয়ে দাদির হাতে পায়ে ধরে বলল, আপনার ছেলের একটু বুঝান যাতে পাগলামিটা না করে, যাতে লিটনকে যেতে দেয়। লিটন যদি আমার বোনের সাথে যায় তাহলে লিটন ওখানে গিয়ে পড়াশোনা করলে অনেক ভালো অবস্থানে যেতে পারবে, আমার ছেলেটাকে যেতে দেন। আমার দাদি এসে তখন আমার বাবাকে বলল, অ্যান্ড দাদি তখন বাবাকে বলল, বাবা তখন আর কোনো কথা বললো না, কারণ আমার বাবা সর্বোপরি আমার দাদিকে অনেক মানতো, মানে দাদির কথা শুনতো। তো যেহেতু মা ছিল, তো আমার আব্বা তখন চুপ করার পরে আমি তখন আমার খালাম্মার সাথে যাব। আমিও কিন্তু চাচ্ছিলাম আমার খালাম্মার কাছে যাওয়ার জন্য। পরে ব্যাগপত্র সব কিছু রেডি করলাম, রাসেলের সাথে থাকবো। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। এরকম একটা জিনিসের জন্যই তো আমি আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করতাম বা আল্লাহর কাছে এরকম একটা জিনিসে চাইতাম। একটা পর্যায়ে আমি তখন খালাম্মার সাথে রওনা দিলাম আমার খালাম্মার বাড়িতে। এর আগেও আমি বেশ কয়েকবার খালাম্মার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু খালাম্মার বাড়িতে গেলে না আর আসতে মন চায় না। আমার খালাম্মার ঘর দুয়ার বাড়িঘর সব কিছু এতটাই সুন্দর, এতটাই সাজানো, এতটাই স্বচ্ছ যে আমার ওখানে গেলে মানে মন বসে যায়, আর আসতে ইচ্ছে করে না। দিন খালাম্মার সাথে তখন খালাম্মাদের বাড়িতে গেলাম এবং যাওয়ার পরে রাসেলের অনেক খেলনা, যেসব খেলনা আমি কখনো ছোটোবেলায় চোখেই দেখি নাই, এত সব খেলনা। এবং রাসেলের সাইকেল আছে, এটা আছে, ওইটা আছে। আসলে মিথ্যা বলবো না, খালাম্মার বাড়িতে যাওয়ার পরে না খালাম্মা আমাকে ঠিক রাসেলের মতোই আদর করতো। রাসেলকে যেমন আদর করতো, এটা কিনে দিত, ওটা কিনে দিত, এবং রাসেলের মতো করেই খালাম্মা আমাকে আদর করে। আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয় না, এবং আমি যখন যেটা চাই আমাকে সেটাই সেটাই করে দেয়। তো খালাম্মার সাথে রাসেলের সাথে তখন আমার দিনগুলো খুব ভালোই কাটতেছিল। আমাদের আর কোনো অভাব অনটন রইল না এবং আমরা খুব ভালোভাবে থাকতেছিলাম। এরকম করতে করতে রাসেলদের পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা, ওনার কাছে আমি আর রাসেল প্রাইভেট পড়বো। তখন কিন্তু আমরা ক্লাস 9-এ পড়ি, ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে গেছি, মানে প্রায় 4 বছরের মতো আমি খালাম্মার বাড়িতে আছি। এরই মাঝে আমি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতাম, আমাদের বাড়ি থেকে যাইতাম, এইরকম একটা অবস্থার মধ্যে ছিল। এবং রাসেল একটু উগ্র মেজাজে ছিল। উগ্র মেজাজি মানে কি জানেন, মানে কোনো কিছু সহ্য করতে পারতো না, অল্পতে অনেক রেগে যেত। ডাক্তাররা বলতো ওর মাথার মধ্যে একটু সমস্যা আছে, এরকমভাবে বলতো আর কি। তো আমরা যে ম্যাডামের বাড়িতে পড়তাম, মানে ক্লাস 9-এ পড়া অবস্থা আমি আর রাসেল এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। ওই ম্যাডামের একটা মেয়ে ছিল যার নাম ছিল হচ্ছে ভাবনা। তো ওই ম্যাডামটা অতটা শিক্ষিত ছিল না, ম্যাডামের হাজব্যান্ড মারা গেছে এবং উনি মোটামুটি পড়াশোনা করা আর কি, এবং তিনি হচ্ছে একটু শিক্ষিত, যার জন্য আমরা তার কাছে পড়তাম। মানে তিনি অনেকটা পড়াশোনা করা একজন মহিলা, এবং তিনি হচ্ছে একটা কিন্ডারগার্টেনে চাকরি করে, তার পাশাপাশি হচ্ছে প্রাইভেট পড়ায়, বিভিন্ন বয়সের ছেলেমেয়েদেরকে প্রাইভেট পড়ায়, এবং তিনি গণিত সাবজেক্টটা অনেক ভালো বোঝে। এই জন্য আমি আর রাসেল মিলে ওনার কাছে গণিতটা পড়তাম। তো এমন করে ম্যাডামের বাসায় যাইতাম, আসতাম। তো ম্যাডামের একটা মেয়ে ছিল, নাম ছিল হচ্ছে ভাবনা। ভাবনাও কিন্তু আমাদের সাথে পড়তো, যদিও ভাবনা অন্য একটা স্কুলে পড়তো, আমরা যে স্কুলে পড়তাম ওই স্কুলে পড়তো না, আলাদা একটা স্কুলে পড়তো। তো এই ভাবনা মেয়েটা না আমাকে খুব পছন্দ করতো, মানে আমার কাছে যেটা মনে হয় আর কি। ম্যাডামের বাসায় যাইতাম, ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম। তো মাঝে মাঝে খেয়াল করতাম যে ও আমার দিকে অন্যভাবে তাকায় থাকতো, অথবা ওদের গাছের কোনো ফল ফ্রুট বা এটা ওইটা আমাকে দিত। আমার প্রতি কেন জানি তার একটা অন্যরকম আকর্ষণ ছিল, টান ছিল, ভালোবাসা ছিল। এবং ছাত্র হিসাবেও কিন্তু আমি রাসেলের তুলনায় অনেক ভালো ছিলাম। মানে হিসাব করতে গেলে রাসেলের তুলনায় আমার মেধা অনেক ভালো ছিল। তো সেই নিরিখে আমি তখন পড়াশোনা করতেছিলাম। তো মেয়েটা আমাকে দেখলে না খালি খালি হাসতো, আমার দিকে তাকায় থাকতো। এবং এই দৃষ্টিটা মানে এমন করতে করতে আমি একদিন রাসেলকে বললাম যে রাসেল, ম্যাডামের মেয়ে ভাবনা মনে আমার পছন্দ করে। রাসেল তখন আমাকে বলে, ধুর বেটা, তোরে পছন্দ করবে কেন, মেয়েটা এরকমই এবং সবার সাথে খুব ফ্রিলি কথা বলে। এমন করতে করতে একদিন রাসেল আমার সাথে গেল না, মানে রাসেলের শরীর খারাপ ছিল, ও ওই দিন প্রাইভেটে গেল না, আমি একাই গেলাম। তো আমরা হচ্ছে ম্যাডামের কাছে প্রাইভেটে যাইতাম আসরের নামাজের পরে, মানে স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে ম্যাডামের কাছে প্রাইভেটে যাইতাম। আসরের নামাজের পরে তখন প্রাইভেট পড়ার জন্য গেলাম, এবং গেলাম পরে ওই দিন হচ্ছে মানে আকাশ অনেক মেঘ ছিল, মানে মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে। তো পড়া প্রায় শেষের দিকে এমন সময় ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়া শুরু হয়েছে, একেবারে মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টির কারণে বাসা থেকে বেরোতে পারতেছি না। তো ম্যাডাম তখন আমারে বললো যে একটা কাজ করো লিটন, যেহেতু বৃষ্টি আসছে তুমি বসো, বৃষ্টি কমলে যাইও, মানে বৃষ্টিতে ভিজে ভিজে যেও না। তো ম্যাডামের হচ্ছে টিনের ঘর ছিল আর কি, টিনের ঘর। তা আমি তখন টিনের ঘরে বারান্দায় বসে আছি, সন্ধ্যার সময় আপনার টিনের ঘরে ঝুমুর ঝুমুর বৃষ্টির শব্দ আর এই সুন্দর প্রকৃতি দেখাটাই
মানে এইটার মতো সুন্দর দৃশ্য মানে আমার কাছে আর কিছু হতে পারে না। আমার তখন এতটা ভালো লাগতেছিল, ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়তেছে এবং টিনের চালের শব্দ হচ্ছে। একইভাবে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ম্যাডামের মেয়ে তখন ভাবনা একটা চা নিয়ে আসলো। এটা মাগরিবের আজান দিয়ে দিবে এরকম একটা ভাব, মানে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। চাটা আনার পরে আমি তখন বললাম, না ভাবনা, চা খাবো না। আমাকে বলে, না একটা চা খান, আসছেন আপনি আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে তো আমি প্রত্যেক দিনে আসি, আজকে তো আর নতুন না। বলে, না একটা চা খান, সন্ধ্যার সময় চা খাইলে ভালো লাগবে। তো চা দিল, দুটো বিস্কিট দিল। তা বিস্কিট আর চা আমি তখন ভিজে ভিজে খাচ্ছিলাম। মেয়েটা আমার দিকে তাকায় আছে। আশেপাশে তাকায় দেখলাম যে ম্যাডাম নাই এবং এই পরিবারে কোনো মানুষ নাই। আমি তখন ভাবনারে বললাম, একটা কথা জিজ্ঞেস করলে মাইন্ড করবেন? আমরা বলে, না মাইন্ড করবো না, বলেন। আমরা, আপনি প্রেম করেন? এমনিই বলতেছিলাম। এটা বলার পরে মেয়েটা তখন আমার দিকে একটু অদ্ভুত নজরে তাকালো। তাকিয়ে বলে, আমার কি আপনাকে এরকম মনে হয়, মানে মনে হয় যে আমি প্রেম প্রেম করতে পারি? আমি বললাম, না এরকম মনে হয় না, কিন্তু এরপরও কেন জানি একটু ভাবনার মধ্যে আসলো, প্রেম প্রীতি করতেই পারেন, মানে প্রেম ভালোবাসা কি মানুষ করে না? মেয়েটা তখন আমাকে বলতেছে, আসলে না, মানে আপনি যেমন সহজ করে কথাটা বলে দিলেন, এটা আমার জীবনে অনেক কঠিন, এটা মনে আমি কখনো পারবো না। আমি তখন বললাম, কেন পারবেন না কেন? বলে, দেখেন, যে মানুষটাকে অনেক পছন্দ করি, যাকে ভালোবাসতে ইচ্ছে করে, তার চোখের দিকে তাকায় থাকি, মুখের দিকে তাকায় থাকি, কিন্তু কখনো না তাকে ভালোবাসি কথাটা বলতে পারি না। আমি তখন বললাম, কে মানুষটা, যে মানুষটার চোখের দিকে তাকায় থাকেন, মুখের দিকে তাকায় থাকেন, অথচ ভালোবাসি কথাটা বলতে পারেন না? মেয়েটা তখন আমাকে বলতেছে যে আসলে আজকে অনেক মাস ধরে চিন্তা করতেছি মানুষটার কথাটা বলবো, কিন্তু বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, মুখে বলতে না পারে কাগজে তো লিখতে পারবো। এইটা বলে মেয়েটা তখন ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে একটা চিঠিকট, মানে একটা চিঠির মতো একটা কিছু লিখলো, লিখে এটা আমাকে হাতে দিল, দিয়ে বললো, এটা ঘরে নিয়ে যান এবং ঘরে নিয়ে এটা পড়বেন। এটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমি কারে পছন্দ করি বা আমি কাকে ভালোবাসি, কার কথা আমি আপনাকে বলছি। আমার হাতে যখন টোকেনটা ধরাই দিল, আমি তখনই বুঝলাম যে অবশ্যই এটা আমাকে নিয়ে লেখা। মেয়েটা যেহেতু আমার দিকে এভাবে তাকায়, আমাকে পছন্দ করে, তাহলে অবশ্যই এটা আমার নাম লেখা বা আমার কাছে লিখছে। অ্যান্ড এটা বলার পরে, মানে এটা চিন্তা করে এরকম করতে করতে মাগরিবের আজান দিল এবং আজানের একটু পরে তখন বৃষ্টিটা কিছুটা থেমে গেল। অ্যান্ড বৃষ্টি থামার পর আমি তখন বললাম, ভাবনা আমি চলে যাই। বলে, আচ্ছা ঠিক আছে যান। আমি তখন বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, আমি পলিথিনে আমার বইগুলা পেঁচিয়ে তখন খালামার বাড়ির দিকে আসতেছি। আমি তো তখন অনেক এক্সাইটেড যে আমার ভালোবাসার মানুষ আমাকে চিঠি দিয়েছে এবং এটার থেকেও বড় পাও আমার তো আর কিছু হতে পারে না। একটা পর্যায়ে বাড়িতে আসছি, আসার পরে লিটনের সাথেই দেখা রাস্তায়, মানে গেটের মধ্যে। লিটন বলে, কী রে প্রাইভেট পড়ছিস? আমি বললাম, হ্যাঁ পড়ছি। বাড়ির মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি রুমে গেছি, মানে লিটন আর আমি একই রুমে থাকতাম। এখন রুমে যাওয়ার পর আমি দরজা লাগাই দিছি যাতে লিটন আসতে না পারে এবং রাসেল আসতে না পারে। ঘরে ঢোকার পরে রাসেল যাতে আসতে না পারে দরজা লাগাই দিছি এবং দরজা লাগিয়ে আমি তখন চিঠিটা খুলতেছিলাম এবং চিঠিটা খুলে আমি চিঠিটার মধ্যে দেখে অবাক হয়ে গেলাম যে চিঠির মধ্যে লেখা রাসেলের নাম। মানে মেয়েটা লিখলো যে আমি আপনার বন্ধু রাসেলকে অনেক পছন্দ করি, কিন্তু তারা ভালোবাসার কথা বলতে পারি না, আপনি কি আমার পক্ষ থেকে একটু বলে দিবেন? এরকম করেই মানে কথাটা লেখা। এবং এটা দেখার পরে মনে হয় কি জানেন, যে আমার বুকটা মনে হয় ভেঙে গেছে। মানে এত কষ্ট পাইছি, এটা আসলে বলার মতো না। আমি আসলে বলে কাউকে বুঝাইতে পারবো না, আমার চোখে পানি চলে আসছে যে এইটা কেন। এরপরে যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলাম রাতের বেলায়, মানে মনটা খুব খারাপ হয়ে আছে। অ্যান্ড খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়ছে, রাসেল আর আমি একসাথে শুই। অ্যান্ড শোয়ার পরে রাসেল আমার বলতেছে, কী ব্যাপার লিটন, আজকে তোর মন খারাপ কেন, কিছু বলবি? আমি বললাম, না বন্ধু, তোর জন্য একটা সুখবর আছে। মানে আমি ওরে বন্ধুও বলতাম, ভাইও বলতাম, যেহেতু একসাথে পড়াশোনা করি দুজনে। ও আমার বলি, সুখবর? কিসের সুখবর? আমি বললাম, সুখবরটা শুনলে তুই অনেক খুশি হবি, তোর অনেক মজা লাগবে। আমাকে বলে, আরে না সমস্যা নাই, বল না কিসের সুখবর। আমি তখন বললাম, ম্যাডামের মেয়ে ভাবনা না তোরে পছন্দ করে। ও আমার বলে, বলিস কি, তোরও এটা কোনো সত্য কথা নাকি? তুই আমার থেকে অনেক সুন্দর, পছন্দ করলে তোরেই করবে, আমারে করবে কেন? আমি তখন চিরিকোটা পকেট থেকে বের করলাম, বের করে ওর হাতে দিলাম। ও আমাকে বলে, এটা কি? আমি বললাম, লাইট জ্বালায় দেখ। ও তখন লাইট জ্বালালো এবং লাইট জ্বালিয়ে তখন লেখাটা পড়লো এবং পরে আমাকে বলতেছে, এটা তুই লিখছিস? আমি তখন বললাম, দেখ তুই তো আমার হাতের লেখা চিনিস, এটা কি আমার হাতের লেখার সাথে মিলে? আজকে সন্ধ্যার সময় তুই তো প্রাইভেটে যাস নাই, মেয়েটা আমাকে এটা লেখাটা দিছে। দেওয়ার পরে ও তখন বলে, ও মাই গড, কি বলিস, আমারে পছন্দ করে। ও তখন অনেক খুশি হলো এবং আমার মনটা তখন ভেঙে গেল খুশিতে। আমার বন্ধু, আমার ভাই রাসেল তখন ঘুমিয়ে গেল, আমি আর ঘুমাইতে পারলাম না। সারাটা রাত কখনো খাটের এপারে ওপারে
এবং ওই দিনে মানে ওই রাতটা অনেক মায়াবী একটা রাত ছিল। আকাশে মেঘ জমা ছিল, চাঁদের আড়ালে মেঘেরা খেলা করতেছিল। মেঘ আর চাঁদের ওই লুকোচুরি জানালা দিয়ে দেখতে দেখতে আমার রাতটা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। ফজরের আজান দিল, আমিও দিনে এক পৃথিবী কষ্ট বুকে নিয়ে ফজরের নামাজটা শেষ করলাম। এবং নামাজ শেষ করে তখন সকালের মুগ্ধতা মানে সকালের স্নিগ্ধ বাতাস নেওয়ার জন্য আমি তখন বাসা থেকে বের হলাম। আস্তে আস্তে করে আমাদের বাড়ির রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলাম, অনেকটা হাঁটলাম, ভালোই লাগলো। দেন একটা পর্যায়ে তখন আসছি, খালাম্মা তখন নাস্তা দিল। নাস্তার পরে দুজনে তখন স্কুলের দিকে গেলাম এবং স্কুলে গেলাম। স্কুল থেকে আসলাম, আসার পরে রাসেল আমারে বলতেছে যে চল আজকে প্রাইভেটে তো দুজনে একসাথে যাব, যেহেতু আমার গার্লফ্রেন্ড আছে। ওই দিন রাসেল কী করলো, 2টা ফুল নিল, বইয়ের মধ্যে করে 2টা ফুল নিল এবং ফুল নেওয়ার পরে তখন ওখানে গেছে, মানে প্রাইভেট পড়তে গেলাম, যাওয়ার পরে এবং ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে রাসেল তখন এই ফুলগুলো ভাবনার হাতে দিল। কিন্তু একটা বিষয় ওখানে খেয়াল করে দেখলাম, ভাবনা না ফুলগুলো নেওয়ার সময় কেমন জানি মুখটা অনেক কালো করে ফেললো। হয় না যে ভালোবাসার মানুষ যদি ফুল দেয় এইটা মানুষ খুব মানে ভালোভাবে গ্রহণ করে, ভালো করে নেয়, কিন্তু রাসেলের ওই ফুলগুলো মেয়েটা জানি কেমন একটু মুখ কালা করে নিল। বুঝতে পারলাম না যে কেন এরকমটা করলো। তারপরেও ফুলগুলো নিয়ে গেল এবং এরকম করতে করতে রাসেল মাঝে মাঝে ওর সাথে কথা বলতো, সুযোগ পেলে কথা বলতো এবং আমিও দেখতাম ওরা কথা বলে। আমি আর কোনো কিছু বলতাম না, যেহেতু আমার কাছ থেকে হারাই গেছে বা ও আমাকে মানে রাসেলকে ভালোবাসছে এটা বুঝেই গেছে, আমাকে নিজের মুখেই বলছে। এরপরে তো আর কোনো কিছু থাকতে পারে না বা কোনো কিছু বলারও নাই। আমি তখন চুপচাপ হয়ে গেলাম, একেবারে মানে মুখ বন্ধ করে ফেললাম যে ঠিক আছে, ওরা দুজন দুজনকে ভালোবাসুক, এটাই না হয়ে থাকুক। এরপরে যেটা হলো সেটা হচ্ছে রাসেল তখন মানে এরকম করতে করতে এই মেয়েটা মানে ভাবনা তখন ওর নানুর বাড়িতে গেছে বেড়ানো, মানে বেড়াইতে, এবং নানুর বাড়িতে বেড়াইতে গেছে। তো আমি তো আর ওর নানুর বাড়িতে যেতে পারি না বা আমরাও নানুর বাড়ি চিনিও না। এখন এরই মাঝে কী করলো, মানে আমার বন্ধু রাসেল মানে খুব পাগল হয়ে গেছে ওর জন্য। ও নানুর বাড়িতে গেছে, আসে না কেন, বারবার আমারে বলে কি লিটন আসে না কেন, ওর সাথে আমার রিলেশনটা মাত্র শুরু হলো, এখনই আমাকে ছেড়ে চলে গেল, কবে আসবে, আসতেছে না কেন, মানে রাসেল খুব মানে পাগল হয়ে যাচ্ছিল। আমি তখন বললাম আরে ডাক আসবে, এরকমটা করতেছিস কেন। অ্যান্ড 1 সপ্তাহ পরে এই ভাবনা তখন ওর নানুর বাড়ি থেকে ওদের বাড়িতে আবার আসছে। এখন আসার পরে রাসেলের সাথে আর কথা বলে না। রাসেল কথা বলতে গেলে ও ইগনোর করে, মানে রাসেলের সাথে কোনো কথা বলে না, কেমন জানি একটা অন্যরকম একটা ভাব। তো রাসেল তো খুব মন খারাপ করে ফেলছে, আমারে বলে কিরে আমাকে চিঠি দিল, আমি তার সাথে কয়েকদিন প্রেম করলাম, এখন থেকে আমার সাথে কথা বলে না। একদিন রাসেল নিজেই আমারে বলে যে আমার কাছে মনে হয় ও নানুর বাড়িতে গিয়া নতুন কোনো ছেলের সাথে মনে হয় প্রেম শুরু করছে, নতুন কোনো ছেলেকে মনে হয় ভালোবাসছে, এই জন্য আর আমাকে ভালোবাসে না বা আমার কথা শুনতে পারে না। আমি তখন বললাম ধুর বেটা মন খারাপ করিস না, এরকম হতেই পারে না। আমি ভাবনাকে যতটুকু দেখেছি বা ভাবনাকে সত্যি আমার খুব ভালো মেয়ে মনে হয়, ভাবনা এরকম হতেও পারে না। আরেকটা কথা ওখানে বলে রাখি, এই যে আমি পড়াশোনা করতেছি, প্রাইভেট পড়তেছি, যাই করতেছি, এই সমস্ত কিছুর খরচ কিন্তু আমার খালাম্মা দিচ্ছে। আমার পরিবার থেকে কিন্তু আমাকে 1টা টাকাও দেওয়া হয় না আমার পড়াশোনার জন্য। আমার থাকা খাওয়া, আমার পড়াশোনার খরচ সব কিছু আমার খালাম্মাই দেয়। খালাম্মার টাকা আমি পড়াশোনা করতাম। যাই হোক, একটা পর্যায়ে দেখা গেল যে এরকম করতে করতে আমি দেখলাম যে রাসেল অনেক কষ্ট পাচ্ছে, ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না এবং মানসিকভাবে কেমন জানি অনেকটা ভেঙে পড়ছে। এবং ওই মেয়ের কষ্টটা রাসেল আর নিতে পারে নাই। এবং নিতে না পারার পরে একদিন আমি মেয়েটার সাথে মানে ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। এবং কথা বলার চেষ্টা করে আমি তার ডিরেক্টলি বললাম যে ভাবনা এটা তো ঠিক না, তুমি নিজে আমাকে চিরিকোটে রাসেলের নাম লিখলা এবং তার সাথে তুমি প্রেম ভালোবাসা শুরু করলা, তাকে তুমি ভালোবাসলা, বাট এখন থেকে গেল তুমি রাসেলের সাথে ঠিকমতো কথা বলো না, ওকে ইগনোর করো, ওকে অবহেলা করো, এটা তো ঠিক না, আমি তো তোমাকে এরকমটা ভাবি নাই। ও তখন আমাকে বলা আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবেন? আমি বললাম হ্যাঁ বলবো না কেন। ও আমাকে বলে আমি যে রাসেলের সাথে কথা বলতাম মানে আপনার কি কোনো কষ্ট হতো না? আমি তখন বললাম কষ্ট হবে কেন, তুমি তো রাসেলকে ভালোবাসো আর রাসেলও তোমাকে ভালোবাসে, সো তোমরা দুজনকে ভালোবাসো, এইটা দেখে তো আমার ভালোই লাগবে, আমার কষ্ট কেন হবে? তখনও আমার দিকে মানে একটু মানে রাগান্বিত নজরে তাকালো আর কি, মানে একটু রাগ করে তাকালো। তাকে বলতেছে আপনি আমাকে সত্যি কথা বলবেন, আসলেই কি আপনার কোনো কষ্ট হয় নাই? আমি বললাম আরে না, কষ্ট হবে কেন। ও বলে ঠিক আছে তাহলে আপনি আপনার মাথায় হাত দিয়ে শপথ করে বলেন, আপনার মাথায় হাত দিয়ে বলেন যে আমার সাথে রাসেলকে দেখে আপনার কষ্ট হয় নাই। যখন আমাকে এটা বললো ভাই, তখন আর আমার হাত মাথার মধ্যে ওঠে না, কারণ কষ্ট তো আমার হয়েছে, এটা তো আমি মিথ্যে বলতে পারবো না। পরে আমি বলি দেখো তো তুমি এরকমটা করো না, আমার কথা বাদ দাও, এখানে আমি কেন আসতেছি? আমি তো এখানে আসার প্রশ্নই আসে না। তুমি ভালোবাসো রাসেলকে, রাসেল ভালোবাসে তোমাকে, আমি তোমাদের প্রেমের কথা জিজ্ঞেস করতেছি। মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলে আমি কখনোই রাসেলকে ভালোবাসি নাই, আমি আমার জীবনে যতটুকু ভালোবাসছি ঠিক ততটুকু ভালো শুধুমাত্র আপনাকে বাসছি, আমি রাসেলকে কখনোই ভালোবাসি নাই। আমি বললাম মানে তাহলে যে চিরিকোটের মধ্যে আমার নামটা লিখলা, ও
ও বলে রাসেলের, আমি বললাম রাসেলের নামটা লিখলাম। ও বলে রাগ করে লিখেছি। আমি অনেক রাগ করে লিখেছি, কারণ আমি আপনাকে চোখ টিপ মারি, ইশারা মারে, আপনাকে জিব্বা দিয়ে ভেঙাই, আপনাকে চিমটি কাটি, এত দুষ্টমি করে আপনার সাথে। আপনি কি এরপরেও বুঝেন না যে আমি আপনাকে ভালোবাসি? শুধু আপনি আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলেন, তো এই জন্য রাগ করে আমি ওদিন চিরিকোটে রাসেলের নামটা লিখেছি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আপনি কিভাবে আমাকে রাসেলের কাছে দিয়ে দিলেন, এবং রাসেলের সাথে কথা বলতেছি আপনার কোনো খারাপ লাগে না? মানে আপনি খুব সহজে আমাকে রাসেলের কাছে মনে হয় আপনি নিজেই দিয়ে দিলেন। এবং এই কষ্টটা সহ্য করতে না পেরে আমি রাগ করে আমার নানু বাড়িতে চলে গেছি। আমার রাসেলের সাথে কথা বলতে ভালো লাগে না, রাসেলের সাথে দেখা করতে ভালো লাগে না, ঠিক এই জন্য আমি নানু বাড়িতে চলে গেছি যে আমি আর রাসেলের সামনে পড়বো না। এরপরে আপনি বুঝতে পারছেন, এরপরে আপনার কনক নোটসে আমি তখন বললাম যে দেখো ভাবনা, আমি এত কিছু বুঝি না, তুমি হয়তো জানো না আমি রাসেলদের বাড়িতে থাকি এবং রাসেলদের খাবার আমি খাই, আমার পড়াশোনার সব খরচ রাসেলের মা দেয়। ও বলে শুধু তাই না, আপনি এখানে কতদিন ধরে থাকেন, আপনি কী করেন না করেন সবই আমি জানি। আমি বললাম কীভাবে? বলে রাসেল বলছে, রাসেল নিজের মুখে আমাকে বলছে আপনার পড়াশোনার খরচ, আপনার থাকার খরচ সব কিছু নাকি ওর মা বাবা দেয়। আমি বললাম হ্যাঁ, রাসেল এটা ঠিকই বলছে। ও আমাকে বলে এইবার চিন্তা করেন, আপনি ওদের বাসায় থাকেন, ও এই কথা আমাকে বলে, তার মানে ও আপনাকে ছোট করে, আপনাকে অপমান করে, আপনি ওদের বাসা থেকে চলে যেতে পারেন না? আমি তখন বললাম তুমি মনে হয় ভুলে গেছো, হ্যাঁ রাসেল আমার আপন খালাতো ভাই, আর আমি আমার খালাম্মার বাড়িতে আছি, আমি এখান থেকে যাবো কেন? ও তখন আমাকে বললো দেখেন রাসেল কিন্তু আপনার ভালো চায় না, আমি না আপনাকে অনুরোধ করি আপনি রাসেলের কাছ থেকে একটু দূরে থাকেন। এরপরে ওর কথাগুলো আমি ওভাবে নিলাম না, এবং না নেওয়ার পরে তখনও আমার সাথে রিলেশন করতে শুরু করে। মানে রিলেশন বলতো ও আমাকে পছন্দ করে, আমাকে চিঠি লিখে আমার সাথে কথা বলে, এখন আর আগের মতো রাসেলের সাথে কথা বলে না। এবং কথা না বলাতে রাসেল একটা সময় প্রচণ্ড রকমের খেপে গেল, মানে এত বেশি খেপে গেল বলার মতো না, কারণে আমার সাথে ঝগড়া করে। দেখেন ক্লাস 6 থেকে আমরা ক্লাস 10-এ উঠছি একসাথে, আমরা দুই ভাই, আমরা একই খাটে ঘুমাইতাম, মাঝে মাঝে একই প্লেটে খাবার খাইতাম, দুজনের মাঝে এত মধুর সম্পর্ক ছিল যে একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। কিন্তু একটা মাত্র মেয়ের কারণে আমাদের মাঝে এরকম ফাটল ধরে গেল যে আমি আর রাসেলের কথা শুনতে পারি না, এবং একইভাবে রাসেলও আমার কথা শুনতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারি না। দুজনের মাঝে অনেক রাগ অভিমান ক্ষোভ জমা হয়ে গেল। একদিন আমি আপনার ওই যে ক্লাস 10-এর পরীক্ষা দিব আর কি, এসএসসি পরীক্ষার আগে যে পরীক্ষাটা দেওয়ার টেস্ট পরীক্ষা দিতেছি, এবং টেস্ট পরীক্ষা দেওয়ার সময় রাসেল তখন আমার একদিন আমি আসতেছি ভালোভাবে, ওই সময় কিন্তু আমার ভাবনার সাথে কঠিন প্রেম চলতেছে। ভাবনা আমাকে গিফট করে, এটা ওইটা অনেক কিছু গিফট করে। তো ভাবনার একটা কলম আমার কাছে ছিল, আমাকে একটা গিফট করছিলাম, অ্যান্ড কলমটা অনেক সুন্দর ছিল। তো রাসেল আর আমি একসাথেই পরীক্ষা দিচ্ছিলাম, টেস্ট পরীক্ষা। তো রাসেলের কলমের কালি শেষ হয়ে গেছে, তো ভাবনার ওই কলমটা আমি কিন্তু ব্যবহার করতাম না। সবসময় কলমটা আমি আমার বুক পকেটে রেখে দিতাম, বাট আমি ব্যবহার করতাম না। এবং কোনো না কোনোভাবে রাসেলের কলমের কালি শেষ হয়ে গেছে বা কিছু একটা, রাসেল আমার বললো কলমটা দেওয়ার জন্য। তো ভাবনার কলমটা পকেটে ছিল, আমি এটা কখনো ব্যবহারও করতাম না। কিন্তু আমি জানি এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু আমি ওই সময় না বুঝতে পারি নাই। ও আমারে বলে কলমটা দে, এমন করে বলতেছে। আমি তখন বললাম যে তুই কলমের কালি শেষ হয়ে গেছে, আমার কাছে আরেকটা কলম ছিল, আমি 3টা কলম ছিল টোটাল, ব্যাগের মধ্যে একটা কলম ছিল, ওইটা বের করে ওকে দিয়েছি। ও আমাকে বলে যে না, তোর বুক পকেটে যেটা আছে এইটা দে। আমি তখন বললাম আর এটা একটা গিফটের জিনিস, আমি তোর একটা গিফটের জিনিস কেন দিব? ও আমাকে বলে আরে গিফটের হলে কী হয়েছে, আমি তোর ভাই না, দে আমি লিখি। আমি বললাম তোর তো আমি কলম দিলাম, তো এই কলম দিয়ে লেখ। ও বলে আমি ওইটা দিয়ে লিখবো। এমন করতে করতে দুজনের মাঝে একটু দস্তাজ হয়েছে, এবং স্যার এটা দেখতে পারছে, যিনি হল গার্ডে ছিলেন, উনি দেখছে। এবং দেখার পরে রাসেল লিখে বকা দিছে, যে খুবভাবে ধমক দিছে, এবং ধমক দেওয়ার পরিপ্রেক্ষিতে রাসেল খুব রেগে গেল, এবং এই বিষয়টা নিয়ে পরীক্ষার হল থেকে বের হইয়া কথা কাটাকাটি হয়ে গেল। এবং কথা কাটির এক পর্যায়ে রাসেল তখন আমার গায়ে হাত তুললো, টোটালি কথা যেটা আমাকে মারলো। এই প্রথম আমার গায়ে হাত তুললো। আজকে এতগুলো বছর দুজনে একসাথে আছি, অনেক কিছু হয়েছে, কিন্তু কখনো কেউ কারো গায়ে হাত তুলি নাই, হাত তোলার পর্যায়ে যায় নাই। অ্যান্ড ওই জন্য আমার গায়ে হাত তুললো, এবং হাত তোলার পরে বাড়িতে যাওয়ার পরে ও বইপত্র সব ফেলে দিচ্ছে, খুব রাগান্বিত ও, এত বেশি রাগান্বিত যে বলার মতো না। ও বারবার বলতেছে যেন কোনো না কোনো যে কোনোভাবেই হোক আমাকে যেন বাসা থেকে বের করে দেয়। আমার খালাম্মা বলতেছে সামনে ওর এসএসসি পরীক্ষা, ওকে এখন বাসা থেকে বের করে দিব, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার খালা রাসেলকে এত ভালোবাসতো বলার মতো না। আমি তো আগেই বলেছিলাম রাসেল একটু পাগলা স্বভাবের ছিল, মেজাজটা খুব খারাপ ছিল। আর মা যখন আমাকে বের করে দেয় না, রাসেল তখন করছে ওর হাত কেটে ফেলছে, ব্লেড দিয়ে হাতের মধ্যে পোঁচ দিয়ে রক্ত বের করে ফেলছে। আমার খালা আর খালু তারা দুজনে যে কী পরিমাণের কান্না শুরু করছে আমি আসলে বলে বোঝাতে পারবো না।
আমার খালাতো মানে চিৎকার করে কান্না করতেছে, এটা কেন করলো? মানে খালাতো রাসেলকে এত ভালোবাসতো যে রাসেলের শরীরে ব্লেড দিয়ে একটা পোজ দেওয়া আর খালার কোলে যে 5টা পোজ দেওয়া এক কথা। ব্লেড দিয়ে হাত কেটে ফেললো এবং হাত কাটার পরে ও খাইলো না, রাতের বেলা খাইলো না। আমি তখন মানে শুইতে গেলাম, ওর সাথে আমার সাথে ঘুমাবে না। আমি তোর মতো বেইমানের সাথে ঘুমাবো না, আমি তোর সাথে ঘুমাবো না। আমার সাথে ঘুমাইলো না এবং না ঘুমানোর পরে ও আলাদা একটা রুমে ঘুমাইলো, আমি ওই দিন ওই রুমে ঘুমাইলাম। তো আমি দেখলাম যে খালাম্মা আমার না কিছু বললো, খালু কিন্তু আমার উপরে খুব রাগ করছে। মানে একবার কিন্তু খালু এটা বলেই ফেলছে যে আমাদের ঘরে থাকে, আমাদের কথা শুনবে না কেন, এরকম একটা কথা খালু বলছে। তো এতদিন পর্যন্ত কিন্তু কোনো কথা খালুর কোনো কথা কিন্তু আমার কষ্ট লাগে নাই, কিন্তু ওই দিনের কথাটায় ভাই আমার প্রচণ্ড রকমের কষ্ট লাগছে, মানে আমি খুব কষ্ট পাইছি। এবং লাগার পরে সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে প্রত্যেক দিন কিন্তু খালা আমাকে নাস্তা রেডি করে দেয়। সকালে ঘুম থেকে উঠি এবং হাত মুখ ধুয়ে আসার পরে খালাম্মা নাস্তা দেয়, খালাম্মার হাতে নাস্তা খেয়ে আমি তখন স্কুলে যাই। মানে ওই দিন দেখলাম খালাম্মা নাস্তাও দিল না, খাবারও দিল না। আমি নিজের হাতে নাস্তা বানাইলাম, খাইলাম এবং খাওয়ার পরে খালুর মুখের দিকে তাকানো যায় না, মানে দুজনেই খুব মুখ কালো করে আছে, দুজনের মুখ খুব কালো এবং কারো মুখের দিকে আমি তাকাইতে পারতেছি না। এবং তারা দুজনেই হচ্ছে রাসেলকে নিয়ে খুব ব্যস্ত, রাসেলের রুমে যাচ্ছে এবং রাসেল কি খাবে না খাবে, মানে রাসেলের সাথে তারা মানে পারতেছে না, রাসেলের জন্য জীবন দিয়ে দিবে এরকম একটা অবস্থা। তো আমার তখন এতটা কষ্ট হচ্ছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল মনে হয় আমার মতো অসহায় এই পৃথিবীতে কেউ নেই। নাস্তাও করলাম না, খাবারও খাইলাম না, একটা সময় স্কুলের দিকে আসলাম এবং স্কুলে আসার পরে আমি আর থাকতে পারতেছিলাম না। মানে একে তো পেটের খিদা, তার উপরে পকেটে সামান্য কয়েকটা টাকা ছিল, ওটা দিয়ে 2টো সিঙ্গারা খাইলাম এবং খাওয়ার পরে ঘন্টা দিল ক্লাসে যাওয়ার জন্য, আমি আর ক্লাসে গেলাম না। ক্লাসে না গিয়ে আমি এই স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায়, মানে স্কুল ড্রেস পরা অবস্থায় আমি তখন বাড়িতে চলে গেছি, মানে আমাদের বাড়িতে গেছি। আমাদের বাড়িতে তো আমি মাঝে মাঝে যাইতাম। ওই দিন যাওয়ার পর আম্মু একটু অবাক হয়ে গেল যে কী ব্যাপারে এরকম ড্রেস পরে কেন আসছি। আম্মু আমাকে বললো এরকম ড্রেস পরে চলে আসলে কেন। আমি আম্মুরে কোনো কিছুই বললাম না। তা ওই সময়তে মোবাইলের ব্যবহারটা অত বেশি ছিল না, অত অ্যাভেলেবেল ছিল না, আমাদের বাসায় কোনো মোবাইল ফোন নাই। 2 দিন পরে খালাম্মা তখন আমাদের বাড়িতে আসছে। খালাম্মা আইসা দেখতেছে আমি এখানে, খালাম্মা আমারে খুব বকাঝকা করতেছে, তুই কারে বইলে আসলি, কেন আসলি, আমারে বইলে কেন আসলি না, এই তুই চল, আমাকে বলতেছে। আমি তখন বললাম না খালাম্মা আমি যাব না। খালাম্মা বলে সামনে তোর এসএসসি পরীক্ষা, তুই পাগলামি কেন করতেছিস, তুই সব পরীক্ষা দিবি। আমি বললাম না খালা আমি যাবো না। খালা আমার বল আচ্ছা ঠিক আছে, তুই আমার বাড়িতে থাকিস না, তোর আমি অন্য কারো বাড়িতে রাখবো, অন্য কারো বাড়িতে থাকি, তুই এসএসসি পরীক্ষাটা দে, কারণ পরীক্ষাটা দিলে তোর ভালো হবে। আমার মাও বোঝাচ্ছে যে এত দূর পর্যন্ত পড়াশোনা করলি, এখন 2 দিন পরে এসএসসি পরীক্ষা, এখন তুই যাবি না কেন। আমি বললাম যে আমি যাবো না, আমার যেতে ইচ্ছে করতেছে না। মা খালা আমার আব্বা পর্যন্ত আমাকে বুঝাইলো যে যা পরীক্ষাটা দিয়ে চলে আয়। আমি আর গেলাম না। মানে মনটা খুব খারাপ হয়ে গেল যে অন্যের উপরে বোঝা হয়ে আর কতদিন থাকবো। এখন পরীক্ষা দিব, ফর্ম ফিল আপের টাকা, রেজিস্ট্রেশনের টাকা, পরীক্ষার হলের টাকা, সব টাকাই খালাম্মা দেবে, আমি আর খালাম্মার কাছ থেকে নিব কেন, পরীক্ষা দিব না। যেহেতু আমার আব্বা আমার সমর্থনে আমাকে পড়াশোনা করানোর, আমি পড়াশোনা করব না, এই বলে আমি তখন আর পরীক্ষাটা দিলাম না। এবং পরীক্ষা না দেওয়াতে আমার খালু আমার আব্বা আম্মা সবাই আমার উপর রাগ করছে। আমি ওই সময় প্রতিদিন সকালবেলা আব্বার সাথে মাঠে চলে যেতাম, যে আব্বা আমাকে ডাইকা মাঠে নিতে পারতো না, মানে আমাকে ডাকলে আমি মাঠে যাইতাম না। এখন আমি নিজে আব্বার সাথে মাঠে চলে যাই এবং মাঠে গিয়ে কাজ করি, সারাদিন মাঠে কাজ করি এবং মাঠ থেকে কাজ করে আসি। মাও তখন বুঝতে পারছে যে আমার ভিতরে কিছু একটা জিনিস চলতেছে, মানে আমি ভিতরে কোনো না কোনো বিষয়ের উপরে মানে কোনো না কোনো কারণে খুব কষ্টে আছি, কিন্তু আমি এটা কাউরে বুঝতে দিই না, মানে আমার আব্বা কাউরেই বুঝতে দিই না। আর বুঝতে দিলেও বা লাভটা কি বলেন, কারণ এমনিতেই তো কোনো কিছু নাই, সবই তো হারাইলাম। এমন করতে করতে এসএসসি পরীক্ষার টাইম হয়ে গেল। আমার খালাতো ভাই মনে হয় এসএসসি পরীক্ষা দিয়েছে, আমি আর দেইটাই নেই। এবং এসএসসি পরীক্ষার পরে আমি একটা সুখবর পাইলাম, এবং যেই সুখবর শুনে আমি আমার 2 চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি শুনতে পেলাম এসএসসি পরীক্ষার পরে আমার আমার খালাতো ভাই রাসেলের বিয়ে ঠিক করছে, এবং ওই বিয়ে আর কারোর সাথে না, ভাবনার সাথে। আমরা যে ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম, ম্যাডামের মেয়ে ভাবনার সাথে। আমি খালাম্মার মুখে শুনেছিলাম আমি চলে আসার পরে নাকি রাসেল প্রচুর পাগলামি শুরু করছে, এবং ও এসএসসি পরীক্ষাতে কিন্তু ফেল করেছে, পাশ করে না, এসএসসিতে ফেল করেছে। এবং এরকম হইতো যে মানে ভাবনাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াই থাকতো, এবং ভাবনা যদি ওর সাথে কথা না বলে ওনাকে হাত কেটে ফেলতো, মানে খুব খারাপ একটা অবস্থা করতো, হাত কেটে ফেলতো এবং পাগলামি করতো, খাওয়া দাওয়া করতো না, বইপত্র ছিঁড়ে ফেলতো, এরকম পাগলামি শুরু করছে। এবং ভাবনা নাকি ওকে কোনোভাবেই পাত্তা দিত না। আমি চলে আসার পরে ভাবনা কারো না কারোর মাধ্যমে জানতে পারছি যে আমি চলে আসছি আমার বাড়িতে। এরপরে ভাবনার আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, আসলে যোগাযোগ করার কোনো মাধ্যম ওর ছিল না, যোগাযোগ করবে কি দিয়ে, আমাদের বাসায় কোনো মোবাইল ফোন নাই। এবং ওদের ওই আমার খালাম্মার বাড়ি থেকে আমাদের বাড়ি মোটামুটি বেশ দূরেই আছে, ও যে এসে আমার খবর নিবে এরকম কোনো অবস্থাও নাই। এবং একটা পর্যায়ে রাসেলের পাগলামি দেখে
আমার খালাখালু তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, যেহেতু ওদের একটাই ছেলে এবং যেহেতু ওর ব্রেনে একটু সমস্যা আছে, তখন তারা ভাবলো যে না, বিয়ে করাই দিবে। অ্যান্ড ভাবনার মায়ের কাছে তখন বিয়ের প্রস্তাব পাঠালো এবং ভাবনার মাও রাজি হয়ে গেল, কারণ ওনার একটাই মেয়ে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে ধরেন উনি গরিব মানুষ, ওনার স্বামী নেই, উনি অনেক মানে টিউশনি মিউশনি অনেক কষ্ট করে সংসার চালায়। তো যদি রাসেলের মতো এত ভালো একটা পরিবারে বিয়ে দিতে পারে, রাসেলের বাবার অনেক টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, উনি একজন প্রতিপত্তি, কিন্তু ওনার মতো একজন লোকের ছেলের কাছে বিয়ে দিতে পারলে তো ভালোই হয়। যার জন্য উনি তখন রাজি হয়ে গেল। এবং রাজি হওয়ার পরে আমার খালাম্মা কিন্তু তখন পর্যন্ত জানতো না যে ভাবনার সাথে আমার রিলেশন আছে, বা শুধুমাত্র ভাবনার জন্য আমি এসএসসি পরীক্ষা দেই নাই, আমি ওই বাড়ি থেকে চলে আসছি। আমার খালা কিন্তু তখনও জানে না। একটা পর্যায়ে খালাম্মা আমাদের বাড়িতে বিয়ের কার্ড নিয়ে আসলো, আমার আব্বা আম্মা সবাইকে বিয়ের দাওয়াত দিল। এবং যেদিন বিয়ে হবে তার আগের দিন আমার আব্বা আম্মা, আমার বোন, আমার ভাইয়েরা সবাই যাবে, মানে আমাকেও বলতেছে যাওয়ার জন্য। আর আমি বললাম আমি যাবো না, এমনিই বললাম। আমার মা বলতেছে যাবি না মানে, এটা কী ধরনের কথা বললি, তুই যাবি না কেন? আমি বললাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এই জন্য যাবো না। আমার আব্বা বলে তুই সারাক্ষণ রাসেলের সাথে ছিলি, ছোটোবেলায় দুজনে একসাথে পড়াশোনা করলি, দুজনের মাঝে এত প্রেম এত ভালোবাসা, আজকে রাসেলের বিয়েতে তুই যাবি না, এটা কোনো কথা? কিন্তু বিশ্বাস করেন রাসেল কিন্তু আমাকে একটাও ইনভাইট করে নাই, বা আমাকে আয়শা তো বলতে পারতো, ও তো জানে, আর কেউ না জানুক, এটা তো আর কেউ না জানুক, রাসেল তো জানে যে আমি শুধুমাত্র ওর উপরে রাগ করেই আমি এসএসসি পরীক্ষাটা দিলাম না এবং ওর সাথে রাগ করে আমি চলে আসছি, এটা তো ও জানে। এবং জানার পরে ও তো আমাকে একটা বার বলতে পারতো যে যা হবার তা হয়েছে লিটন, তুই চল, আমাকে নিতে পারতো। কিন্তু ভাই ও আমার কাছেও আসে নাই, আমাকে নেও না, আমাকে কিচ্ছু বলে নাই। মানে আমার তখন মনটা আরও বেশি খারাপ হয়ে গেল, আমি কার বাড়িতে যাব, কার কাছে যাব? ও তো নিজে আমাকে মূল্যায়ন করে নাই। যাই হোক, আমি আর গেলাম না। এবং না যাওয়ার পরে আমার আব্বা আম্মা তখন বিয়েতে গেছে, এবং বিয়েতে তারা 3 দিন পর্যন্ত থাকলো, এবং 3 দিন থাকার পরে তারা চলে আসছে। এবং চলে আসছে, আসার পরে আমি তখন বাড়িতে আসি। মাঝে মাঝে তো খালাম্মার বাড়ির খোঁজ খবর খালাম্মা আসতো, 5 দিন 6 দিন পরে বা সপ্তাহখানিক পর আমাদের বাড়িতে আসতো। আমার আম্মার সাথে খালাম্মার সম্পর্ক অনেক ভালো ছিল। তো এরকম করে মাঝে মাঝে এসে খালাম্মা খোঁজ খবর দিত আর কি ওই বাড়ির। তো খালাম্মার আমার সাথে ওই আমি পরীক্ষা না দেওয়ার পরে আমার সাথে আর খুব বেশি কথা বলে নাই, উনি আমার উপরে খুব রাগান্বিত পরীক্ষাটা দিলাম না কেন। এখন মাঝে মাঝে আমাদের বাড়িতে আইসা বলে যে ভাবনার সাথে লিটনের সম্পর্ক ভালো যাচ্ছে না, লিটন ভাবনার গায়ে হাত তোলে এবং ভাবনাও লিটনের গায়ে হাত তোলে, তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, ভালো নাই, এরকম করে বলতে বলতে আমি এগুলো শুনতাম, আমি কিছু বলতাম না। কিন্তু ওই যে আমি খালামার বাড়ি থেকে একবার আসছি, আমি আর কোনোদিনও কিন্তু খালামার বাড়িতে যাই নাই, মানে টোটালি আর যাই নাই। এইভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কাটে ওদের সংসার জীবন। এবং একটা সময় ভাবনা বেবি কনসেপ্ট করে, মানে ওর পেটে বাবু হয়। তো বাবুটা হওয়ার কিছুদিন পরে বাবুটা নষ্ট হয়ে যায়, মানে বেবি হয় পেটে এবং এরপর আবার বেবিটা নষ্ট হয়, এরকম খবর আমরা পাই। এবং ওদের সংসারে 9 মাসের মাথায়, 8 থেকে 9 মাসের মাথায় হঠাৎ করে লিটন মানসিকভাবে প্রচুর পাগল হয়ে যায়। মানে এই সমস্যাটা ওর আগেই ছিল, মানে আগ থেকে ওর মাঝে এরকম একটা সমস্যা ছিল। ও এভাবে হচ্ছে আপনার মাথা গরম করে ফেলতো, কথায় কথায় ব্লেড দিয়ে নিজের হাত কাটতে যাইতো, ওর আব্বা আম্মারে মারতে যাইতো, মানে খুবভাবে হচ্ছে সাইকো টাইপের একটা ছেলে ছিল। তো এখন এটা মানে ভাবনাকে বিয়ে করার পরে সম্ভবত ভাবনার প্রেশারটা নিতে পারে নাই। ভাবনা সম্ভবত ওকে খুব প্রেশার করতো, বা ভাবনা তো সব জানতো যে ভাবনা ওর জন্য আমাকে হারাইছে, এগুলো জানতো। তো আমার কাছে যেটা মনে হয় যে এই প্রেশারগুলো দেওয়ার কারণে ও পরিপূর্ণভাবে পাগল হয়ে গেছে। এবং আমার খালাম্মা খালু তখন খুব কান্নাকাটি করতো যে কোথায় নিয়ে যাবে, কি করবে। একটা সময় আমার তখন মায়া লাগলো, ওর বিয়ের অনেক মাস পরে ও পাগল হয়ে গেছে এটা জানার পরে আমি একদিন আমার মার সাথে খালাম্মার বাড়িতে যাই, বহু বছর পরে। তো ওখানকার তো সবাই আমারে চিনে, সবাই আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো কথাবার্তা বলে। তো ওখানে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে ঠিক ওকে শিকল দিয়ে বাইধা রাখছে, এবং শিকল দিয়ে বাইধা রাখছে, ওর অবস্থা খুবই খারাপ। ও আমি যাও তা আরও গালাগালি করতেছে, মানে আমাকে দেখে আরও খারাপ ব্যবহার করতেছে, এই তোরা আমি এই করবো, তোরা আমি সেই করবো, মানে গালাগালির কোনো শেষ পর্যায়ে। আমার খালাম্মা তখন বলতেছে এই লিটন তুই সামনে যাইস না, তুই একটু দূরে থাক, ও সম্ভবত তোকে কামড় টামড় দিয়ে ফেলবে বা হাতের কাছে কিছু পাইলে তোরা মারবে, তুই আঘাত খাবি, ওর সামনে যাইস না। পরে আমি দূরে আসি এবং আজ এতগুলো মাস পরে আমার ভালোবাসার মানে ভাবনার সাথে আমার দেখা হলো। তো আমার মনের ভিতরে কি চলতেছে এটা তো ভাবনা জানতো। এবং ও যাওয়ার পর আমারে বললো ভাইয়া ভালো আছেন এমনি। আমি বললাম হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো। তো আমি বললাম যে তো আমরা রাতের বেলায় ছিলাম, রাত্র প্রায় 3টার দিকে, আমি শুয়ে আছি, মাও শুয়ে আছে। তো এই বাড়িটাতে আমার খুব পরিচিত একটা বাড়ি, যেখানে আমি রাতের পর রাত ঘুরে ঘুরে বেড়াতাম এবং মাঠে ঘাটে ঘুরতাম, এই বাড়ির আঙিনা সব কিছু আমার পরিচিত। রাত 3টার দিকে আমার তখন মনটা অনেক খারাপ লাগতেছিল, ঘুম আসতেছিল না। রাসেল তো ওই পাগলামি করতেছে, ঘরের মধ্যে বসে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, ওরা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে, আর খালা খালু একটা ঘরে ঘুমায়, আরেকটা ঘরে ভাবনা একা ঘুমাইতো। রাত 3টার দিকে মনটা যখন অনেক খারাপ হয়ে গেল তখন ঘর থেকে বের হলাম
এবং বের হয়ে যখন আমি বারান্দায় গেলাম, আমি খেয়াল করে দেখলাম ওদের একটা গাছ আছে, মানে অনেক বড় একটা, মানে আপনার বাড়ির মধ্যে একটা কাঁঠাল গাছ আছে অনেক বড়, এবং ওই কাঁঠাল গাছের শাখা প্রশাখাগুলো খুব চারদিকে ছড়িয়ে আছে, খুব সুন্দর একটা কাঁঠাল গাছ। রাত 3টার দিকে আমি ওই বারান্দায় গিয়ে দেখি যে কাঁঠাল গাছের নিচে কে জানি বসে আছে। তো তার ওই বসে থাকা দেখে আমি মানে ড্রেস আপ যেটা দেখলাম আর কি, চাঁদের আলো আছে, এখন দেখে মনে হলো ভাবনা। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে মনে হলো যেন কান্না করতেছে, ওইখানে বসে বসে কান্না করতেছে, মানে দূর থেকে যেটা দেখলাম যে চোখের পানি মুছতেছে একটু পরে পরে, তো মনে হলো যেন কান্না করতেছে। তা এই দৃশ্যটা দেখার পরে আমার তখন মনটা অনেক খারাপ হয়ে গেল যে কি ব্যাপার, ও কান্না করে কেন। তো খানিকটা বাদে তখন আমি ওর কাছে গেলাম, মানে কাছে গেলাম, যাওয়ার পরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে কি ব্যাপার এত রাতে আপনি ঘুমান নাই? আমি বললাম না, ওই রাসেল যেভাবে গালাগালি করে চোখে কি ঘুম আসে? একটা মানুষ যদি এরকম ভকভক করে ঘুমানো যায়। ও আমাকে বলে বাহ, আপনি একটা রাত ঘুমাতে পারেন না, আর আমি তো আজকে কতগুলো রাত ঘুমাতে পারি না, প্রতিটা রাতেই তো এরকম গালাগালি করে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তো তুমি এত রাতের বেলায়, মানে আপনি এত রাতের বেলায় এখানে গাছের নিচে বসে আছেন, ঘুমাবেন না? বলে আমার ঘুম তো আপনি কেড়ে নিছেন। আমি তখন বললাম যা হবার তো হয়ে গেছে, এসব কথা বলে তো আর লাভ নাই। তো আমাকে বলে আপনি মোবাইল ফোন ব্যবহার করেন? ওই সময় আমি একটা মোবাইল ফোন কিনে বলতে ভুলে গেছিলাম, একটা ফোন কিনি, বাটন সিস্টেম একটা মোবাইল ফোন। তো আমি বললাম হ্যাঁ ফোন ব্যবহার করি। বলে আপনার নাম্বারটা একটু দিবেন আমারে? ও কিন্তু তখন মোবাইল ব্যবহার করতো। আমি বললাম যে নাম্বার নিয়ে কি করবেন, আপনি তো বিয়ে করছেন, সংসার করতেছেন। বলে হ্যাঁ সংসার তো করতেছি, আপনি তো আমাকে সংসার করার জন্যই রেখে চলে গেছেন। আমি তখন বললাম আচ্ছা যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাই। বলে নাম্বারটা দিয়ে যান। তো যখন জোর করলো তখন আমি নাম্বারটা দিলাম, নাম্বারটা দিয়ে আমি চলে আসছি। তো ও কিন্তু আর আমার কোনো ফোন টোন দেয়নি। এরপরের দিন সকালবেলা আমি, আমার মা, আমার বাবা, আমরা তখন চলে আসি ওই বাড়ি থেকে। চলে আসার পর ও আমার কিন্তু ফোন টোন দেয় নাই। সপ্তাহখানিক পর আমি তখন ঢাকাতে একটা চাকরি পাই, আমাদের এলাকার লোকজনের সহযোগিতায় ঢাকাতে একটা চাকরি পাই, এবং ভালো একটা পর্যায়ে একটা চাকরি পাই, তো একটা রেস্টুরেন্টে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকায় ওখানে চলে যাব, চাকরিটা অনেক ভালো, মাস শেষে বেতনটা অনেক ভালো, ওইদিকে যাবো এবং ওইদিকে সেটেল হয়ে যাবো। একটা বার যে আমি তখন ঢাকায় চলে গেলাম, ওখানে চলে গেলাম, পারিবারিক অবস্থাও তো খুব খারাপ, মানে প্রচুর পরিমাণের অভাব অনটন, সংসার চলে না ভালোভাবে, থাকতে পারি না, চলতে পারি না, খুব দুঃখে কষ্টে দিনগুলো কাটতেছে। তো আমি যখন ঢাকায় চলে গেলাম, ঢাকায় গিয়ে চাকরি করতেছি, ঢাকায় যাওয়ার 15 থেকে 20 দিন পরে একদিন রাতের বেলায় ভাবনা আমারে কল দিছে, নতুন নাম্বার থেকে, ওর নাম্বার থেকে আর কি। ওর নাম্বারটা আমার কাছে ছিল না, ও আমার নাম্বারটা নিয়ে গেছে, ওর নাম্বারটা কিন্তু আমাকে দেয় নাই। পরে কল দিছে রাত্রে, আমি তখন রিসিভ করছি, পরে বলতেছে কেমন আছেন? এমনি। আমি বললাম ভালো আছি। কে বললেন? কে বলতেছেন? বলে আমি ভাবনা। আমি তখন বললাম ও ভাবি ভালো আছেন? পরে আমারে বলে ও তুমি এখন আমাকে ভাবি ডাকতেছো, মানে তুমি করে বলতেছে এই প্রথম। আমি তখন বললাম যে না, ভাবিকে ভাবি ডাকবো না তো কি ডাকবো? পরে আমারে বলতেছে ভালোই তো আছো, পাগলা বন্ধুরে আমারে ধরাই দিছো, আমি পাগলের সাথে সংসার করি, আর তুমি ঢাকা শহরে হাওয়া খেয়ে বেড়াও। আমি বললাম না, ঢাকা শহরে আমি হাওয়া খেয়ে বেড়াই না, ঢাকা শহরে আমি চাকরি করি, আমি সকাল বিকেল মিলিয়ে চাকরি করি, আমি ঢাকা শহরে হাওয়া খেয়ে বেড়াই না। পরে আমার বলে কি করো, কেমন আছো, এরকম করে কথা বলে। এবং এরপরে দেখা যায় এদিন থেকে শুরু আর কি, এবং এরপর থেকে প্রতি মুহূর্তে আমাকে কল দিত, কল দিয়ে কান্নাকাটি করতো, ওর ভালো লাগে না, এবং রাসেল ওকে কাছে গেলে কামড় দেয়, ওর গায়ে হাত তোলে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতো। তো আমি বললাম কান্নাকাটি করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, অ্যান্ড ভাইবো না। তখন কিন্তু রাসেল নাকি অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকেও, মানে খালাম্মা বলতো আর কি। খালাম্মাকে যখন ফোন দিতাম, খালাম্মা বলে আগের থেকেও কিছুটা ভালো হয়েছে, এবং ডাক্তার বলতেছে ভালো হয়ে যাবে। এই অবস্থার ভিতরে চলতেছিল। এমন করতে করতে এই ভাবনা আমাকে অলওয়েজে কল দিত, কল দিয়ে কথা বলতো, তুমি কি করো, ভালো আছো কিনা, তুমি আমার কেমনে ফালায় চলে গেলা, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে রেখে চলে গেলা কেন, আর তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতা তাহলে তোমার সাথে নিয়ে যাইতা, তুমি আমাকে রেখে কেন চলে গেলা। আমি বললাম খালামার বাড়িতে থাকি, খালামার বাড়িতে খাই, এবং আমার জন্য আমার খালাতো ভাই হাত কাটছে, এবং ও পাগলামি করতেছে। আমার খালা খালেও তো আমার উপরে, মানে আমি আজকে যদি ওই দিন না চলে আসতাম তাহলে খালা খালেও নিজে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিত। তো ও তখন আমাকে বলতেছে সবার কথাই চিন্তা করলা, সবার কথাই ভাবলা, সবার জন্যই তোমার কষ্ট হলো, অথচ আমার জন্য তোমার কষ্ট হলো না। না, আমার জন্য কষ্ট হবে কেন, তুমি তো আমাকে কখনোই ভালোই বাসো নাই, আমাকে ভালোবাসলেই না পরে আমার জন্য কষ্ট হতো। তাই আমি বললাম এরকম পাগলামি করো না, ভালো আমি অবশ্যই বাসছি, এটা তোমার ভুল ধারণা, ভালোবাসিনি, এটা কে বললো। এমন করে তার সাথে কথাবার্তা বলতেছি, মানে দুজনের মাঝে অনেকটা হারিয়ে গেছি কথা বলতে বলতে। এমন করতে করতে ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, মানে দুজনের প্রেমে পড়ে গেছে, আবার সে আগের পজিশনে চলে গেছে, কারণ সারা রাত তখন আমার সাথে ফোনে কথা বলতো। তো এই অবস্থার মধ্যে তখন আমাকে বলতেছে আমার না ভালো লাগতেছে না, সবাই বলতেছে রাসেল নাকি ভালো হয়ে যাবে, আর রাসেল আগের থেকে অনেকটা ভালো হয়েছে, এখন ও যদি ভালো হয় তাহলে ওর সাথে আমার আবার সংসার করা লাগবে, না আমি ওর সাথে সংসার করতে চাই না। আমি তখন বললাম কি বলো, হাজব্যান্ড যদি ভালো হয় এটা তো ওয়াইফের জন্য একটা খুশির সংবাদ, তোমার হাজব্যান্ড ভালো হবে, এটা তোমার জন্য ভালো না?
আমাকে বলে যে না আমার ভালো লাগে না, আমি তোমার সাথে চলে যাব, আমি তোমার কাছে যাব। আমি বললাম দেখো ভাবনা, এটা ঠিক না। রাসেল যদি ভালো হয়, তুমি রাসেলের সাথে সংসার করো, তুমি ভালো থাকো, আর আমি এই কাজটা কখনোই করতে পারবো না। ও আমাকে বলে যে না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার কাছে চলে যাব। এই কথা মানে ও বলতেছে চলে আসবে, আমি বলতেছি না। ঠিক সপ্তাহখানিক পরে ভাই একদিন হঠাৎ করে ও আমারে ফোন দিয়া বলে আমি সায়দাবাদ। আমাকে ফোন দিয়ে বলছে সকালবেলা, আমি তখন অফিসে যাব, ওই সময় আমি ফোন দিয়ে বললাম আমি সায়দাবাদ। তুমি সায়দাবাদে কী করো? বলে আমি তোমার কাছে আসছি। বলে আমার কাছে কেন? বলে আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে নিবা কিনা বলো। আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছো? আমি বিশ্বাস করতেছিলাম না। পরে গাড়ির শব্দরব্দ শুনে আমার বিশ্বাস হলো, এবং আমি ঠিকই সায়দাবাদে গিয়ে দেখি তো বসে আছে কাউন্টারে। আমি মানে বোরকা একটা পরে বসে আছে, মানে তুমি এখানে আসছো কেন? আঙ্কেল তুমি আমাকে নিয়ে যাও, রাসেল অনেক ভালো হয়ে যাইতেছে, এবং রাসেল ভালো হলে রাসেলের সাথে আমার আবারও সংসার করতে হবে, আমার বাচ্চা কাচ্চা নিতে হবে, আমি পারবো না, আমি সংসার করতে পারবো না, এবং আগের যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমি নষ্ট করছি ইচ্ছে করে। আমি বললাম কেন? বলে নষ্ট করছি এই জন্য যে আমি রাসেলের সংসার করবো না, এই জন্য আমি ভেবে নষ্ট করছি। আমি তখন বললাম যে ভাবনা তুমি আসলে ভুল করতেছো, আমার খালা বা খালু, আমার খালাতো ভাইয়ের বিপক্ষে আমি কখনোই যাব না। ও তখন জোর করে আমার কাছে থাকতে শুরু করছে। এখন আমি আসলে জানি না যে ও খালাম্মা খালুকে বা রাসেলকে কি বলে আসছে। এইভাবে আমি যে রুমে থাকতাম এই রুম আমার সাথে থাকে, এবং 2-3 দিনের মাঝে তখন এই বিষয়টা আমার খালাম্মার কানে চলে গেছে, বা খালাম্মা জেনে গেছে ও আমার কাছে আসছে। আমার খালাম্মা আমার মারে ফোন দিয়া প্রচণ্ড রকমের গালাগালি করলো যে তোর ছেলে এটা কীভাবে করতে পারলো, আমার ছেলের বউরে ভাগায় নিয়ে গেল। এবং এরপরে এই ঘটনার পরে আমি তখন ভাবনারে বলতেছি ভাবনা তুমি চলে যাও, তুমি এখানে থাইকো না, কারণ তুমি যদি এই জায়গায় থাকো তাহলে দেখা যায় যে আমার খালাম্মা আমার উপরে আরও অভিমান করবে, আরও রাগ করবে, তুমি চলে যাও, তুমি প্লিজ এই জায়গায় থাইকো না। ও আমাকে বলে আমি জীবনেও যাব না, আমি আসছি তোমার কাছে, আমি তোমার কাছে থাকবো, আমি কেন যাব? এবং এরকম করতে করতে একদিনও নিজে আমার খালাম্মাকে ফোন দিয়া বলে যে মানে অতীতে যা যা ঘটছে আর কি এগুলো সব বলে দিছে, যে আপনার ছেলের আপনি ভালো বলতেছেন, ও এটা এটা করছে, মানে সব বলে দিছে আমাদের অতীত জীবনের সব ঘটনা। আমার খালাম্মা তখন আমার আম্মাকে ফোন দিয়ে আমার আম্মার কাছে এসে আম্মার গায়ে পর্যন্ত হাত তোলে যে তোর এই বেয়াদব ছেলের কারণে। তখন রাসেলের অবস্থা আরও ভয়াবহ হয়ে গেছে। রাসেল আগে যতটুকু পাগল ছিল এখন তার ডাবল হয়ে গেছে। হঠাৎ করে যখন ভাবনারে পায় না, ভাবনা চলে গেছে, তখন ওর পাগলামি এত পরিমাণে বাড়ছে যে ওরে কেউ ধরে রাখতে পারে না। মানে মানে এরকম একটা অবস্থা যে ও সব কিছু টেনে হেসড়ে মানে বাসার মধ্যে এরকম একটা অবস্থা, শিকল দিয়া বন্দি করে ওকে রাখতে পারে না। ভাবনা তখন আমার সাথে আছে, আমি ওরে যতই বুঝাইলাম তুমি যাও তুমি যাও, না ও যাবেই না, ও যাবে না যাবে না যাবে না, যতই বুঝাইলাম না ও যাবে না। এমন করেও আমার সাথে থেকে গেছে। তো দুজন দুজনের সাথে থাকতেছি, একই ঘরে থাকতেছি, আমাদের মাঝে তখন মধুর সম্পর্ক। এবং একটা পর্যায়ে যখন ও গেলই না, পরে একটা হুজুর ডেকে আমাকে বিয়ে করে ফেললাম। যেহেতু আমি ওর সাথে একই ঘরে থাকি, তো মুসলিম হিসেবে আমাদের থাকা উচিত, তো সেই জন্য আমি তাকে বিয়ে করলাম। তখন আমি একটা রেস্টুরেন্টে চাকরি করতাম এবং ওখানে ভালো টাকায় বেতন পাইতাম। ওয়েটার ছিলাম, ওয়েটার হিসেবে চাকরি করতাম, ভালো টাকা বেতন পাইতাম, এবং সেই টাকা দিয়ে আমি ভাবনার সাথে একটা মিষ্টি মধুর সংসার শুরু করি। আমাদের সংসার জীবনটা অনেক সুখের কাটতেছিল, কোনো অভাব ছিল না, অনটন ছিল না। তো আমরা ভেবে নিচ্ছিলাম না ইচ্ছে করে, কারণ সংসারের যে আয় উন্নতি মানে যে পরিমাণের ইনকাম, ওই ইনকামের উপরে একটা বাচ্চার পড়াশোনা করা, একটা বাচ্চার ভরণ পোষণ দেওয়া, একটা বাচ্চাকে রাখা, এটা খুব ডিফিকাল্ট হয়েছে আমাদের জন্য, মানে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আর বেবি না নিয়া দুজন দুজনের মতো করে পড়ে আসি যে ঠিক আছে দেখা যাক কী হয়। অ্যান্ড এরকম করে আমাদের 1.5 বছর সংসার জীবন কাটে। 1.5 বছর কাটার পরে আমাদের বরিশালের একটা ভাই, নাম হচ্ছে নাহিদ, ওনার বাড়ি বরিশাল না, আপনার বরিশালের ভোলার ওইদিকে, যাই হোক বরিশালই ধরে। তো উনি আমাদের বাসায় বেড়াইতে আসে, মানে আমাদের বাসায় বেড়াইতে আসে বসে আমাদের পাশের বাসা শিরিন আপার বাসা, শিরিন আপার দূর সম্পর্কের ভাই হয়। তো ওই লোকটা থাকে হচ্ছে আপনার উমানে, তিনি উমান থাকে। তো শিরিন আপার বাসায় বেড়াইতে আসে, কয়েকদিন ঢাকায় থাকবে, ঘুরতে আসে, যেহেতু ছুটিতে বাংলাদেশে আসে। তো শিরিন আপার বাসায় আমি যাইতাম, আমার বউ ভাবনা যাইতো। তো এই ছেলেটা অনেক ভালো ছিল, নাহিদ ছেলেটা অনেক ভালো ছিল না, আমাদের বাসায় আসতো, আইসা আমাদের বাসায় ঘুরতো ফিরতো। শিরিন আপাকে যেহেতু আমি বোন ডাকছি, মানে আমাদের পাশাপাশি বাসা ছিল আর কি, একই বিল্ডিংয়ে থাকতাম। তো শিরিন আপাকে বোন ডাকার কারণে নাহিদের সাথে আমাদের সম্পর্কটা খুব মধুর হয়ে গেল। নাহিদ আমাদের বাসায় আসতো, খাওয়া দাওয়া করতো, এভাবে প্রায় 1 মাসের মতো নাহিদ আমাদের সাথে ঢাকা শহরে থাকে। ঢাকা শহরে থাকে, খাওয়া দাওয়া করে, আমি আমার বউ নাহিদ আমরা একসাথে ঘুরতে যাই, অনেক সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরি। যদিও সত্যি কথা বলতে কি আমি কখনো টাকা খরচ করা লাগতো না, মানে আমি টাকা দিতে চাইলেও নাহিদ কখনো আমাদের কাছ থেকে টাকা নিত না। নাহিদ সবসময় বলতে যে আমাকে টাকা দিতে হবে না, ওই নিজেই টাকা পয়সা খরচ করতো এবং নিজেই খরচ করে আমাদেরকে ঘুরাইতো। এভাবে মাসখানেক থাকার পরে নাহিদ একটা সময় বিদেশে চলে গেছে, আমার মানে ছুটি শেষ হয়ে গেছে, চলে গেছে। শিরিন আপার সাথে আমার ভালো সম্পর্ক, শিরিন আপার ভাই হিসাবে আমার সাথেও সম্পর্কটা ভালো। এখন বিদেশে যাওয়ার পরে নাহিদ আমার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি কী করেন, বা দেশে পড়ে আছেন, এমনি অমনি খুবভাবে আমাকে বলে। একটা সময়
ও আমাকে বলে যে ভাই কিছু মনে করিয়েন না, আপনার সাথে আমার সম্পর্কটা মৌখিক। আপনি আমার দুঃসম্পর্কের বোনের পাশের ফ্ল্যাটে থাকেন এবং আপনার সাথে আমার সম্পর্কটা খুব মানে ছোট সম্পর্ক, কিন্তু এরপরও আপনারা আমাকে যে পরিমাণে সম্মান দিয়েছেন, আপনাদের বাসায় রেখেছেন, খাওয়াইছেন, ঘুরাইছেন, অনেক মধুর একটা সম্পর্ক। তো সেই থেকে আমি আপনার একটা উপকার করতে চাই, এমন করেই বলে। আমি তখন বললাম উপকার মানে কী উপকার করবা? আমার বলে উপকারটা হচ্ছে এইটা যে আমি আমার কোম্পানিতে একটা ফ্রি ভিসা পাইছি, মানে যে ভিসাটার কোনো দাম নাই, মানে কোম্পানি আমাকে ফ্রি দিছে একটা ভিসা, এবং এই ভিসাটা দিয়ে আমি একজন বাঙালি লোককে আনতে চাই। তো আমার কোম্পানি আমাকে বলে দিছে আমি যে লোকটাকে আনবো এই লোকটা যাতে হোটেলের কাজ জানে, মানে হোটেলের কাজে যেন পারদর্শী হয়, এরকম একটা লোক আনার জন্য কোম্পানি আমাকে একটা ভিসা দিছে। তো যেহেতু লিটন ভাই আপনি হোটেলের কাজটা অনেক ভালো জানেন, তো আমি চাচ্ছিলাম কি আপনাকে এই বিষয়টা নিয়ে আসি, আপনি কি বলেন? তো আমি বললাম ভাই বিদেশ যেতে অনেক টাকা লাগে, আমাদের কাছে অত টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই বলে আমরা বাচ্চাও নিচ্ছি না। এখন আপনি আমাদের বলতেছেন বিদেশে নিয়ে যাবেন, এত টাকা আমি কোথায় পাবো? ও আমাকে বলতেছে ভাই আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই, ভিসাটা ফ্রি, এটার কোনো টাকা লাগবে না। আমি তখন বললাম যে এটা যদি ফ্রি হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু কিভাবে সম্ভব? আপনি তো এটা ভিসাটা অন্য কোথাও বিক্রি করতে পারেন, এবং অন্য কোথাও বিক্রি করলে তো আপনি মোটামুটি কিছু টাকা পাবেন, তা আমার কাছে দিয়ে তো আপনি কোনো টাকা পাবেন না। উনি বলে হ্যাঁ এটা সত্য, আর আপনার যদি আমাকে কিছু দেওয়ার ইচ্ছেই হয় তাহলে আপনি এখানে চলে আসেন, এখানে এসে আপনি কাজ কাম করে আমারে কিছু টাকা দিয়ে দিবেন, সমস্যা কোথায়? আমি তখন বললাম হ্যাঁ যেতে পারি, একটা শর্ত আছে, ভিসার দামটা বাইরে যা সেই দাম অনুযায়ী আমি আপনাকে টাকা দিব, যদি ওইখানে যাই মানে কাজ করতে পারি, আল্লাহ যদি আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে আমি আপনাকে টাকা দিব, আমি আপনার ঋণ পরিশোধ করে দিব। বলে আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনি চলে আসেন। এবং তার সাথে কথাবার্তা বললাম, একই কথা আমি ভাবনাকে বললাম। ভাবনা আমারে বলতেছে দেখছো উনি অনেক ভালো, আমাদের বাসায় ছিল তখনই বুঝছি মানুষটা অনেক ভালো। আচ্ছা যাই হোক সমস্যা নাই, তুমি তাহলে পাসপোর্ট করো। পরে পাসপোর্টের জন্য ভাবনা আর আমি মিলে তখন পাসপোর্ট অফিসে গেলাম এবং পাসপোর্টের কাজ সম্পূর্ণ করলাম। পাসপোর্ট সম্পূর্ণ করে ওর জন্য পাসপোর্ট পাঠাইলাম এবং ও তখন ভিসার প্রসেস শুরু করলো। আলহামদুলিল্লাহ একটা সময় ভিসার প্রসেস সম্পূর্ণ হলো এবং ও আমাকে টিকিটের টাকা পর্যন্ত পাঠাইছে। তো আমি বললাম ভাই আমার টিকিটের টাকা লাগবে না, আমরা দুজনে মিলে টিকিটের টাকা ম্যানেজ করব। ও বলে না ভাই এটা হতে পারে না, আপনি টিকিটের টাকা নিয়ে যান, যেহেতু আপনি আসবেন, আপনি টিকিটের টাকা কোম্পানি দিতেছে, আমি তো আর দিচ্ছি না। মানে সবই কোম্পানির কথা বলে যে কোম্পানি দিচ্ছে, কোম্পানি এটা করতেছে ওইটা করতেছে। এবার টিকিটের টাকা দিল পরে আমি তখন আমার ভাবনারে কোথায় রাখবো, পরে আব্বা আম্মার কাছে নিলাম। যদিও আব্বা আম্মা ভাবনাকে রাখতে রাজি হয় না, তারা বলে ভাবনা আমার আব্বা আম্মার অনেক ক্ষতি করছে, ভাবনার কারণে আমার খালার সাথে আমার মায়ের সম্পর্ক নষ্ট হয়েছে, এটা ওইটা বলে। যাই হোক অনেকগুলো বছর যখন কেটে গেছে সব কিছু মোটামুটি ঠিক হয়েছে, তখন পর্যন্ত কিন্তু রাসেল পাগল, মানে রাসেল মানসিক রোগী, ওকে তখনই শিকলে বন্দি করে রাখা লাগে। তেন একটা পর্যায়ে হলো কি আমি তখন বিদেশে চলে গেলাম, ওমানে গেলাম, এবং যাওয়ার পরে এয়ারপোর্টে উনি আমাকে রিসিভ করে, এবং রিসিভ করে দেন। আমি তখন আমার বউর সাথে কথা বলি, দেশে ফোন দিয়ে, আব্বাকে ফোন দিয়ে, আম্মাকে ফোন দিয়ে, সবার সাথে কথাবার্তা বলি যে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ভিসা আসছে, এবং উনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। কোথায় আমার ডিউটি হবে এটা আমাকে দেখালো। এভাবে 4 দিন কেটে গেল। 4 দিন আমি ওমান ওনার ঘরে পড়ে আছি। 4 দিন পরে উনি আমারে বলল যে ভাই একটা ঘটনা ঘটছে, কিভাবে বলবো, এখন আপনি যদি রাগ না করেন। আমি বললাম না সমস্যা না, রাগ করবো কেন? বলে আমি তো আপনাকে হোটেলে ভিসা আনছিলাম, এখন আমার কোম্পানি তো বলতেছে আপাতত আপনাকে কয়েকদিন মাজরায় কাজ করার জন্য, এরপর আপনাকে আবার হোটেলে নিয়ে আসবে, কারণ মাজরায় লোক নাই তো, কয়টা দিন ওখানে কাজ করেন। যেহেতু আপনি নতুন লোক, আপনি তো হোটেল সম্বন্ধে এত ভালো বুঝবেনও না, এই জন্য মাজরায় যান, কয়েকটা দিন মাজরায় কাজ করেন, এবং মাজরায় কাজ করে তারপর আমরা আপনাকে আবার হোটেলে নিয়ে আসবো। তো আমি ওখানে যাওয়ার পরে যেটা দেখলাম যে ওই ছেলেটার মানে নাহিদের কিন্তু ওখানে অনেক পাওয়ার, অনেক লোকদের সাথে পরিচয়, অ্যারাবিকদের সাথে তার ভালো একটা পরিচয়, এবং অনেক বছর ধরে থাকার কারণে সবাই তাকে অনেকটা স্নেহ করে, ভালোবাসে, সবার সাথে তার উঠা বসার মতো একটা সম্পর্ক। এবং ওই দেশে যাওয়ার পরে ও তখন আমাকে এটা বললো, আমি বললাম মাজরাকে, আমি তো মাজরা চিনি না। ও আমাকে বলে বাগানের কাজ, ছাগল গরু আছে, মহিষ আছে, এগুলোকে লালন পালন করতে হবে, এগুলো দেখাশোনা করতে হবে। আমি তখন বললাম ভাই আমি গ্রামের ছেলে, এটা ঠিক আছে, আমার বাড়ি রংপুরে, কিন্তু আমি ভাই কখনো এরকম মানে ছাগল গরুর কাজ করি নাই, তো আমি ভাই মনে হয় না এগুলো পারবো। উনি আমার বলে ভাই আপনি চলেন, ওইখানে আরেকটা লোক আছে, ওই লোকটার সাথে থাকবেন, ওই লোকটা আপনাকে সব কিছু দেখাই দিবে, সমস্যা নেই। এই কথা বলে এর পরের দিন ও তখন একটা আরবিকের গাড়ি দিয়ে, অ্যারাবিক লোকের গাড়িতে আমাকে ওইদিকে নিয়ে গেল। যেতে 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 যে ভাই বহু দূর পর্যন্ত গেলাম, মানে আপনার মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ, এরকম মরুভূমি দিয়ে যাচ্ছে গাড়ি, যাচ্ছে গাড়ি, যেতে যেতে একটা পর্যায়ে, এবং আমি যাওয়ার আগে আমার বউরে বলছি যে আমি নতুন একটা জায়গায় কাজে যাচ্ছি, ভাবনারে বলছি। ভাবনা বলে ঠিক আছে যাও, এবং ওইখানে যাওয়ার পর আমার তখন ওইখানে কাজ দিল, কিন্তু ওখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই, মানে টোটালি কোনো মোবাইলে নেটওয়ার্কে নাই, ওখানে কোনো মোবাইল নেটওয়ার্ক পাই না।
তো এখানে যাওয়ার পর আমি তখন বললাম যে আল্লাহ, এটা আমি কোন জায়গায় আসলাম, তো মোবাইল নেটওয়ার্কে নেই, কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, মানে একেবারে গ্রাম সাইডে, একদম গ্রামের দিকে। আমি তখন কান্নাকাটি শুরু করলাম যে এখন আমি কি করব, মানে এখন আমি এই জায়গায় কী করবো, আমার মোবাইলে নেট নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারি না। ও আমারে বললে, ভাই এখানে নেট আসবে, সমস্যা নাই, নতুন একটা রান্না বলে একটা সিম কার্ডের কথা বললো, যে এই সিম কার্ডটা দিলে নেট আসবে, আমি আপনাকে এই সিম কার্ডটা কিনে আনিয়ে দিব, কিন্তু খবরদার আপনি এখানকার বাইরে যায়েন না, মানে এই জায়গাটার বাইরে আপনি যাই না, আপনি ওখানে থাকেন। এইটা বলো তখন আমাকে ওখানে রেখেও তখন চলে গেছে। অ্যান্ড চলে যাওয়ার পরে আমি তো আর কারোর সাথে যোগাযোগ করতে পারি না, এবং ওইখানে যে ভাইটা আছে ওই লোকের বাড়িও কিন্তু বরিশালে। হ্যাঁ, উনি ভাই আমাকে পাহারা দিতে শুরু করছে ওইখানে, মানে আমারে বলে এই কাজের পরে বলে ওই কাজ করেন, এটার পরে ওইটা করেন, মানে আমাকে সারাটা দিন এমনভাবে কাজে ডুবে রাখে যে আমি খাওয়ার সময় পর্যন্ত পাই না। এবং সারাদিন এত পরিমাণের কাজ করে যখন বিছানায় আসি, মানে বিছানার মধ্যে শুইলে আমি অজ্ঞানের মতো হয়ে যাই, মানে আমার জ্ঞান থাকে না, সারাটা রাত ঘুমাই, এবং সকালেও সূর্য ওঠার সাথে সাথে উনি আমাকে ডাকতে শুরু করে, এই ভাই উঠেন, এই ভাই উঠেন। আমি তখন আবার ওর সাথে কাজে লেগে যাই। এইভাবে কখন যে আমার জীবন থেকে একটা মাস কেটে গেল আমি বুঝতেই পারলাম না। ওই একটা মাসে আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না। আমার মা বাবা, আমার বউ, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, তারা কেমন আছে না আছে আমি কিচ্ছু জানি না। অ্যান্ড একটা পর্যায়ে হঠাৎ করে একদিন, মানে মাসখানিক পরে একদিন আমাদের এখানে লিটন ভাই, আপনার নাহিদ ভাই আসছে। নাহিদ আসার পরে খুব ব্যস্ত, আমার বলতেছে ভাই কী করেন, ভালো আছেন, এটা। আমি বললাম নাহিদ ভাই, মানে আমার সাথে কথা বলার সুযোগ নাই, মানে সময় পাচ্ছে না। আমি বললাম ভাই দেখেন আমার মায়ের কী অবস্থা, আমার ওয়াইফের কী অবস্থা, তাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে না। বলে আপনার ওয়াইফ ভালো আছে, আপনার ওয়াইফকে আমি বলছি আপনি যেখানে কাজ করেন ওখানে নেটওয়ার্ক নাই। তাই আমি বললাম ভাই আপনি না বলছেন একটা সিম কার্ড এনে দিবেন, বলে ভাই আমি ভুলে গেছি, এনে দিব, আপনারা টেনশন করেন না। মনে হয় 15-20 মিনিটের মতো ছিল, এবং 15-20 মিনিটে সে মোবাইল নিয়ে ব্যস্ত, কখনো মোবাইল নিয়ে এদিকে যাচ্ছে, কখনো ওইদিকে যাচ্ছে, মানে মোবাইলটা সে হাত থেকে ফেলাইতেছে না, আমার সাথে 1 মিনিট কথাও বলে না। একটা পর্যায়ে আমাকে ওখানে রেখে সে পুনরায় আবার গাড়ি দিয়ে চলে গেল, দাপ করে আবার চলে গেছে। এবার চলে যাওয়ার পরে আমি তখন দেখা গেল যে ওই জায়গার ভিতরে আমি বন্দি হয়ে গেছি। মানে বন্দি কি জানেন, আমাকে ওখান থেকে বেরোইতে দেয় না। যে লোকটা আছে বরিশালের, উনি আমাকে কোনোভাবে বাইরে যেতে, আমি যদি বলি যে আমি একটু বাইরের দিকে যাব, উনি আমাকে একরকম পাহারা দেয়। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমাকে নাহিদ ভাই মনে হয় এই লোকটাকে রাখছে আমাকে গার্ড দেওয়ার জন্য, মানে আমাকে পাহারা দেওয়ার জন্য, আমি যাতে কোনোভাবে ওখান থেকে যেতে না পারি। এইভাবে আমার এখানে আরও 1টা মাস কেটে গেল, মানে 2টা মাস কেটে গেল। এই 2 মাসে আমি আমার পরিবারের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করতে পারলাম না, পরিবারের সাথে কোনো কথা বলতে পারলাম না, মানে আমার মোবাইলে কোনো নেটওয়ার্কে নাই। আর আমি এই বাউন্ডারি বাইরের দিকে গেলে লোকটা আমাকে ঘাপটি মেরে ধরে, এই ভাই কই যান, এখানে দাঁড়ান, আপনি যাচ্ছেন কোথায়, আমাকে ভাই বেরোতে দেয় না। এইভাবে আরেকটা মাস কেটে গেল। 3টা মাস কাটার পরে আমি তখন পাগল হয়ে গেছি। মানে আমার বউ কেমন আছে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। মানে 3 মাস পরে আমি মানে এরকমভাবে পাগল হয়ে গেলাম যে আমি আর এখানে থাকবো না। একদিন রাতের বেলায় ভাই, মানে আমি একদিন রাতের বেলায় এই লোকটার সাথে ঘুমাইছি, এবং ঘুমিয়ে মধ্যরাতে আমি তখন বুঝে গেছি যে এই লোকটা আমাকে গার্ড দিতে আছে, মানে আমাকে পাহারা দিচ্ছে। আমি কোনো আরবিক লোক দেখি না, এবং তিনি আমাদের ওখানে সব কিছু আছে, খাবার দাবারের সব কিছু আছে। একটা মানে একটা আপনার ইন্ডিয়ানি একটা লোক আছে, ও খাবার দাবার দিয়ে যাইতো। তো আমি তো আবার হিন্দি জানতাম না, এর জন্য ওই লোকটার সাথে কথাও বলতে পারতাম না। খাবার দাবার দিত, ও চলে যেত, মাঝে মাঝে আসতো, খাবার দাবার দিত, ও চলে যেত। আবার ওর সাথে কথা বলতে গেলে আমাকে ওই ভাইটা বাধা দিত যে আপনি ওর সাথে কিসের কথা বলেন, ওর সাথে আপনি কোনো কথা বললেন না, মানে আমাকে কথা বলতেও দিত না। তো ওই দিন রাতের বেলায় আমি তখন আর সহ্য করতে পারি নাই ভাই। সহ্য করতে না পেরে আমি তখন দেওয়াল টপকিয়ে বাসা থেকে বেরিয়ে আমি তখন ওয়া দিতে হাঁটতে শুরু করছি, মানে আপনার বালির মধ্যে হাঁটতে শুরু করছি। আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, মরুভূমির মধ্যে হাঁটতেছি ভাই, কোনো কুল কিনারা পাচ্ছি না, শুধু দৌড়াইতেছে। আবার উনি পিছন থেকে এসে আমাকে ধরে ফেলে কিনা, এরকম দৌড়াইতে দৌড়াইতে একটা সময় সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে। এবং সকাল হয়ে যাওয়ার পর আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো কিছুই নাই, একেবারে ধুধু মরুভূমি, ধূসর মরুভূমির মধ্যে পড়ে আছি। এবং মানে কোনো দিকে তাকাইতে পারতেছি না, মানে যেদিকে তাকাই মরুভূমি মরুভূমি, এরকম করে হাঁটতে আসছি। আমার কাছে তখনও মোবাইল আছে, কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই, আর ওই দেশে কোনো সিম আমার কাছে নাই। আমার কাছে তখনও আমার মোবাইলে বাংলাদেশের সিমটাই ঢোকানো। তো একটা পর্যায়ে আল্লাহর কি হুকুম, হঠাৎ করে দেখলাম একটা গাড়ি যাচ্ছে। তো একটা গাড়ি, ওই যে আপনার পিকআপের মতো করে একটা গাড়ি যাচ্ছে। আমি তখন আমার গাড়িটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা খুলে উপরের দিকে এরকম ঘুরাইতে শুরু করছি। আল্লাহর কি হুকুম, এভাবে গেঞ্জিটা ঘুরাইতে ঘুরাইতে ওই লোকটা, মানে যিনি ড্রাইভ করতেছে, ইনি আমার দিকে খেয়াল করছে। করার পর উনি গাড়ি ঘুরে এখানে আসছে। এসে দেখলাম অ্যারাবিক লোক, মানে অ্যারাবিক ভাষায় কী জানি বলে, আমি তো বুঝি না। আমার কী বলতেছে আমি কোনো কিছু বুঝি না। না বুঝার পর আমার তখন মানে বলতে কই যাবে, আমি শুধু বলি সিটি। তো ও মনে করছে আমি শহরে যাব। পরে আমার ওর গাড়িতে উঠাইলো। এটা উঠানোর পরে সামনে মানে অনেকটা যাওয়ার পরে একটা বাঙালি লোক পাইছে, ওখানে গাড়ি দাঁড়া করাইছে। পরে বাঙালিটার কাছে বললো, আমার বাঙালিটার আমি বললাম যে ভাই আমার এমন ঘটনা,
আমি আমার পরিবারের সাথে কথা বলতে পারতেছি, আমার নেটওয়ার্ক দরকার, আমি পরিবারের সাথে কথা বলবো। পরে বাঙালি ভাইটা তারা কি বলছে, সে আমারে মোটামুটি একটা শহরের মতো, একটা ছোট্ট শহর, এখানে এসে আমাকে নামাই দিছে। এবং এখানে এসে নামাই দেওয়ার পরে আমি কিছু বাঙালি লোক পাইলাম, তাদেরকে বললাম যে আমার একটু নেটের দরকার, আমি আমার পরিবারের সাথে কথা বলবো, আমার পরিবারের সাথে আমি কথা বলতে পারতেছি না, আমার একটু ইন্টারনেট দরকার। তো ওইখানে একটা বাঙালি লোক আমার বললো যে ঠিক আছে, ও তখন আমার মোবাইল দিল। ওই লোকটার বাড়ির কথা আমি জানি না, উনি আমার বললো যে ঠিক আছে, ওনার মোবাইল দিল। তখন আমি প্রথমে আমার বউয়ের নাম্বারটা পড়লাম ওনার মোবাইলে, এবং বউয়ের নাম্বারটাতে কল দিয়ে দেখলাম আমার বউয়ের নাম্বারটা বন্ধ, বউয়ের নাম্বারে লাইন ঢুকে না। লাইন না ঢুকার পর আমি তখন মার নাম্বারে কল দিলাম, এবং কল দেওয়ার পর আমার মা তখন কলটা রিসিভ করছে। আমি তখন বললাম, মা ভাবনা কোথায়? এবং এটা বলাতে মা তখন চিৎকার দিয়ে কেঁদে উঠছে, মানে এত জোরে মা কান্না করতেছে যে আমি মানে মায়ের কান্না শুনে আমি নিজেও কান্না করে দিলাম। মা আমারে বলতেছে, তুই কোথায় ছিলি এতদিন, তুই কোন জায়গায় ছিলি, আমরা তোর কোনো খোঁজ খবর পাই নাই কেন? আমি তখন বলতেছি, মা গো আমি এরকম একটা বিপদে পড়ে গেছি, আমার একটা জায়গার ভিতরে এমনি বন্দি করে রাখছে, আমার বউ কোথায়? মা তখন আমার বলে, তোর বউ না চলে গেছে, তুই না নাকি অ্যাক্সিডেন্ট করছিস, তুই হসপিটালে আসিস, তোরে আনতে পারতেছে না, এইটা ওইটা বলে তোর বন্ধু তোর ভরে নিয়ে গেছে। আচ্ছা, আমার বন্ধু আমার ভরে নিয়ে গেছে? কোন বন্ধু? বলে তোর বন্ধু নাহিদ, যে তোরে বিদেশে নিয়ে গেছে। আমি বললাম, তুমি এখন ভাবনা কোথায় আছে? মা বলে, আমি জানি না কোথায় আছে, তবে ও নাকি তোর কাছে গেছে, এটা আমাকে বলছে। বললো, আমার কাছে গেছে, তোমরা কি ওর সাথে কোনো যোগাযোগ করো নাই? মা আমার বলে না, আমরা তো কোনো যোগাযোগ করি না, তো আমাদেরকে ফোন টোন দেয় নাই। তো নাহিদ আমাদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, তুই নাকি ভালো আছিস, তোর বউ নাকি ভালো আছে। তো বলে, আমি ভালো আছি, আমার বউ ভালো আছে, তোমরা আমার সাথে কথা বলবা না? মা আমার বলে, বাবার আমি এত কিছু বুঝি না, এমনিতেই তোর সাথে কথা বলতে দেয় না তোর আব্বা আমাকে রাগ করে। আমি বললাম, এখন ভাবনা কোথায় আছে? মা বলে, আমি জানি না কোথায় আছে। আমি তখন চিন্তা করলাম, আমি যদি ওই বেইমানটা এখন আবার ফোন দিই, লিটনের ফোন, আর এই আপনার নাহিদের ফোন দিই, নাহিদ আমাকে এখান থেকে ধরে ফেলবে। আমিও তখন ওই ভাইটারে ধরে কান্না করতে শুরু করলাম। ভাইটার বাড়ি ছিল, পরে জানতে পারি তার বাড়ি চিটংয়ে। কান্না করতেছে, ভাই এই ঘটনা সব কিছু তারা বলছি। বলার পরে তিনি আমার বলে, ভাই এখান থেকে শহর অনেক দূরে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে বাসায় চলেন, বাসায় গেলে আপনার সাথে কথা হবে। পরে আমাকে বাসায় নিয়ে গেল, আমি বাসায় গেলাম, এবং বাসায় যাওয়ার পরে তিনি আমাকে বললো, বলেন। তখন আমি ওখানে আরও কয়েকটা বাঙালি ভাই ছিল, আমি তখন সবার কাছে এই ঘটনাগুলো বললাম যে এমন এমন ঘটনা, আমাকে এরকমভাবে একটা বাঙালি নিয়ে আসছে, এমনি এমনি কাহিনী করছে। সব কিছু বলার পরে তারা বলে, আপনার ওই লোকের নাম্বার দেন। ওই লোকের নাম্বার দেওয়ার নাম্বারটা দিলাম, এবং দেওয়ার পরে লিটনকে মানে আপনার নাহিদকে 2বার কল দেওয়ার পর নাহিদ ফোনটা বন্ধ করে দিছে। ও যখন বলছে যে এমন এমন লিটন নামের একটা লোকের আপনি আনছেন, জিজ্ঞেস করছে, পরে মোবাইলটা বন্ধ করে দিছে। তো আমার তো ভাই আমার সাথে কোনো পাসপোর্ট নাই, আমার কোনো ঠিকানা নাই, আমার পাসপোর্টও নিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে। এখন আমি দেশে যে যাব, আমার দেশে যাওয়ার মতো কোনো ওয়ে নাই, মানে আমি দেশেও যাইতে পারতেছি না। অ্যান্ড এই অবস্থার ভিতরে তখন হঠাৎ করে আউট পাস যেটাকে বলে, যে কোনো মানুষের পাসপোর্টও যদি না থাকে, মানে কোনো কিছু না থাকলে সে দেশে যেতে পারবে, মানে অবৈধ লোক দেশের মানে যাওয়ার জন্য একটা সুযোগ দিছে। তা ওই লোকগুলো আমার বলতেছে, ভাই আপনি কি এখানে কাজ করবেন না দেশে চলে যাবেন? ভাই আমি দেশে যাব। আমি বললাম, ভাই আমি দেশে যাবো, আমার কাজের দরকার না, আমাকে দেশে পাঠিয়ে দেন, আমি দেশে যাব, আমার দেশে যাওয়া দরকার। তো ওইখানে যে ভাইগুলো ছিল, তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, মানে তারা আমার জন্য যা করছে কোনোদিন কোনো ভাইয়ের জন্য তা করে না। ওনারা তখন নিজেরা সবাই মিলে চাঁদা উঠায়, মানে কেউ 10 রিয়াল, কেউ 5 রিয়াল, এমন করে টাকা দিয়ে চাঁদা উঠে তারা তখন আমাকে মাস্কার্ড বাংলাদেশ এম্বাসিতে আনে, এবং বাংলাদেশ এম্বাসিতে আনার পরে তারা তখন আমাকে বাংলাদেশে পাঠানোর সব প্রসেস করে, এবং তারাই সম্পূর্ণ টাকা দিয়ে আমাকে তখন বাংলাদেশে ফ্লাইট করে পাঠিয়ে দেয়। আমি বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে নামি, এয়ারপোর্ট নেমে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে জানতে পারি লিটন নাকি বাড়িতে আসছিল। বাড়িতে এসে আমার বউর সাথে কথা বলছে, এবং একটা পর্যায়ে কী হয়েছে আমার বউরে নাকি, মানে আমার আম্মার কাছে নাকি শুধু এটাই বলছে, আমি কোথায় কাজে রওনা দিছি, রওনা দেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার অবস্থা খুব খারাপ, আমাকে আইসিইউতে ভর্তি করায় রাখছে, আমার অবস্থা ভালো না, এবং এই কথা বলে নাকি আমার বউকে নিয়ে গেছে, এবং কোথায় নিয়ে গেছে এটা আমার আম্মা বলতে পারে না। আমি তখন মানে আর সহ্য করতে পারতেছিলাম না, বাড়িতে 2-1 দিন থাকি, টাকা পয়সা পকেটে নাই। ওই যে শিরিন আন্টি, মানে শিরিন আপা, যে শিরিন আপার বাসা থেকে আমরা নাহিদের সাথে পরিচয় হয়েছে, তাড়াতাড়ি ওই শিরিন আপার বাড়িতে গেলাম, এবং শিরিন আপার বাড়িতে যাওয়ার পরে শিরিন আপারে বললাম, শিরিন আপার বাসায় গিয়ে বললাম যে আপা এই ঘটনা। উনি তখন আমাকে নাহিদের ওয়াইফের নাম্বার দিল, মানে বাংলাদেশে নাহিদের ওয়াইফ আছে, ওনাকে বিয়ে করছে, ওর বউয়ের নাম্বার দিল। তা ওর বউয়ের নাম্বারে তখন কল দিলাম, কল দেওয়ার পর ওর বউ বললো ওর বউ এই বিষয়ে কিছুই জানে না, কোনো কিছুই ওর বউ জানে না, এই বিষয়ে কোনো কিছু ওর বউ জানে না, মানে আমাকে আর কোনো কিছু বললো না। পরে আমি ওনার নাম্বারটা দিলাম, যে আমার যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা আমি আপনার শিরিনা আপারে দিলাম, যে আমার এই নাম্বারে আমার বউর সাথে বলেন আমার বউ কোথায় আছে, যাতে আমার বউর সাথে যোগাযোগ করে। এমন করে ওই ছেলের গ্রামের বাড়িতে গেলাম, বরিশালে গেলাম। যাওয়ার পর ওখান থেকেও কোনো সঠিকভাবে কোনো কিছু পাইলাম না, দৌড়াদৌড়ি করতেছি, মানে পাগলের মতো খুঁজতেছি।
তার 3 থেকে 4 মাস পরে আমি খবর পাইলাম, মানে এরকমভাবে মানে খোঁজাখুঁজি করতে করতে খবর পাইলাম যে আমার বউরে ও ওমান নিয়ে গেছে। আমার বউরে ওমান নিয়ে গেছে, আমার বউ ওমানে আছে, ও নিয়ে গেছে। তারপরে অনেক প্রায় আপনার 8 থেকে 9 মাস পরে আমার বউর সাথে আমি যোগাযোগ করতে পারি এবং ওই শিরিন আপার মাধ্যমে আমার বউয়ের ফোন নাম্বারটা, মানে আমার বউয়ের ফোন নাম্বার বলতে নাহিদের ফোন নাম্বার, নাহিদের সাথে আমি তখন যোগাযোগ করে কান্নাকাটি করে বলি যে একটা বারের জন্য আমার বউয়ের কাছে একটু মোবাইল ফোনটা দাও, আমি একটু আমার বউর সাথে একটু কথা বলি, কান্নাকাটি করি। তো ও আমারে বলে আচ্ছা ঠিক আছে বলো, সমস্যা নাই। পরে প্রায় 8 থেকে 9 মাস পরে আমাকে আমার বউয়ের সাথে কথা বলাই দেয়। আমি মোবাইলটা চিৎকার করে বলতেছিলাম যে বউরে তুমি আমার রেখে চলে গেলা। ও আমার বলে আমি তো তোমার বাঁচানোর জন্য আসছি, তুমি নাকি হসপিটালে, তোমার অবস্থা নাকি খুব খারাপ, তুমি নাকি হাঁটাচলা করতে পারো না। আমি তো তোমাকে বাঁচানোর জন্য, তোমার বন্ধু আমাকে যেমনি বলছে আমি এমনি চলে আসছি। আমি তখন বললাম তোমাকে যেমনি বলছে তুমি এমনি চলে আসছো, তুমি একটাবার আমাকে দেখার চেষ্টা করলে না। ও আমার বলে আমি তো ওনারে বিশ্বাস করছি, ওনারে বিশ্বাস করে তো আমি ওখানে আসছি। আমি বলে তারপর জানতে পারলাম যে আসলে তুমি কোনো অ্যাক্সিডেন্টও করনি, তুমি কিছুই করনি। উনি আমাকে এখানে এনেছে আমাকে বিয়ে করার জন্য, এবং উনি বাংলাদেশেও আমার সাথে অনেকবার খারাপ কাজ করছে এবং আমি তখনও বুঝতে পারিনি। এবং এরপর উনি আমাকে এখানে নিয়ে আসে, এই দেশে নিয়ে আসে, এবং এই দেশে আনার পরেও তিনি আমাকে প্রস্তাব দিয়েছে তিনি আমাকে বিয়ে করবে। আমি ওনার সাথে বিয়ে করার জন্য রাজি হই নাই, কিন্তু মাসের পর মাস উনি আমার সাথে এই কাজটা করতো। একটা পর্যায়ে বাধ্য হয়ে পরনাকে বিয়ে করার জন্য রাজি হই। উনি একটা হুজুর ডেকে এখানে আমাকে কলমা পড়ায়, আমাকে বিয়ে করে। আমি বললাম তুমি ওনাকে বিয়ে করে ফেললা? আমাকে বলে হ্যাঁ, আসলে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি তখন বললাম তুমি যে এই কথাগুলো বলতেছো, ছেলেটা কোথায়, মানে নাহিদ কোথায়? বলে নাহিদ আমার সামনে বসে আছে। আমি বললাম ফোনটা একটু ওর কাছে দিবা। মোবাইল ফোনটা ওর কাছে দিল, এবং দেওয়ার পরে ও, মানে আমি আমার জীবনে কোনোদিন কারোর সাথে এত এরকম খারাপ ব্যবহার করি নাই। মানে মুখ থেকে যা আসছে অকথ্য ভাষায় আমি ওরা গালাগালি করছি, এবং গালাগালি একটা আবার জবাব বলে ভাই আপনি ঠান্ডা হয়েছেন, তাহলে ফোনটা এবার রেখে দিই, এত সুন্দরী বউ আপনার সাথে যায় না, এই বলে তখন ও ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার পর আমি তখন পাগলের মতো আবার ওমানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই এবং আমার পরিবার থেকে আমাকে কেউ সাপোর্ট করে না। শেষমেশ আমি আর ওমানে যেতে পারলাম না। এই ঘটনার প্রায় 4 বছর পরে ও আমার বউকে নিয়ে বাংলাদেশে আসছে, ভাবনাকে নিয়ে, এবং বাংলাদেশে আসার পরে ভাবনা তখন 2 সন্তানের মা। 2 সন্তান নিয়ে ভাবনা তখন ওর বাড়িতে বেড়াতে আসে। খবর পাওয়ার পরে আমি ভাবনার বাড়িতে দৌড়ে যাই, এবং দৌড়িয়ে যাওয়ার পরে আমার ভাবনার মা এবং ভাবনার বাড়ির লোকজন, ইভেন আমার ওই যে খালা খালু, তারা সবাই মিলে আমাকে ওখানে ধরে এবং ধরে আমাকে প্রচুর পরিমাণে মারে। আমার খালা খালু আমাকে মারে কারণ আমার জন্য তাদের ছেলে নাকি পাগল হয়ে গেছে। আর একইভাবে ভাবনার মা আমাকে মারে, ভাবনার পরিবার আমাকে মারে যে আমি নাকি ভাবনার সংসার ভাঙার জন্য আসছি। এত মার আমাকে মারছে ভাই, আমি দীর্ঘ অনেকগুলো দিন হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটাল থেকে বের হওয়ার পরে আমি আর তেমন কিছু করতে পারতেছিলাম না। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম, শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম। এরপরে আমাদের এলাকাতে একটা ছোট্ট কিন্ডারগার্টেনে আমি একটা চাকরি নেই। এই ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াই, এবং হয়তো পড়াইতে যতটুকু পারি আর কি। আমি তো এসএসসি পরীক্ষা দিতে পারি নাই, তো যতটুকু পারি ছোটো বাচ্চাদেরকে পড়াই। ওখানে মাস শেষে আপনার প্রায় 3000 টাকার মতো বেতন পাই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই 3000 টাকা বেতনে আজকে এতগুলো বৎসর আমি পড়ে আছি। আমার বাবা অনেক অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থা আব্বা মারা গেছে, মা আছে, মায়ের শারীরিক অবস্থা ভালো না। ভাইয়েরা আছে, ওরা মাঠে ঘাটে কাজ করে, আমার মাকে টাকা পয়সা দেয়। আমার বোনটার বিয়ে হয়েছে, বোনটার স্বামীও ভালো আছে, টাকা পয়সা দেয়। আমি এই 3000 টাকা বেতনে চাকরি করি এবং মাঝে মাঝে 2-1টা টিউশনি করি, খুব কষ্ট করে বেঁচে আছি। তো বর্তমানে মনে হয় যে আল্লাহ কেন নিঃশ্বাসটা নেয় না, এই প্রতারকের দুনিয়াতে আল্লাহ কেন বাঁচিয়ে রাখছে। এই দুনিয়াটা আমার মতো সহজ সরল মানুষগুলোর জন্য না ভাই। আমি আপনার গল্পগুলো শুনি খুব কষ্ট করে, প্রায় আপনার 1 বছর টাকা জমে আমি একটা মোবাইল ফোন কিনছি। আমি জানি আপনি শুনলে হাসবেন যে আজকাল একটা মোবাইল ফোন কিনতে 1 বছর ওয়েট করা লাগে। আমি 1টা বছর ওয়েট করে মোবাইল ফোনটা কিনছি। এর আগে আমি আমার এক ছাত্রের মায়ের, ছাত্রের বলা চলে, ওর মোবাইল থেকে আমি আপনার গল্পগুলো শুনতাম। ছাত্রের মায়ের মোবাইল থেকে মাঝে মাঝে প্রাইভেট পড়াতে গেলে ওনার মোবাইল থেকে আপনার গল্পগুলো শুনতাম, ভালো লাগতো। এবং সেখান থেকে আমার টাকা জমানো শুরু করি এবং টাকা জমিয়ে আজকে আপনার গল্পটা শুনলাম, বা আপনার গল্প শুনি অলওয়েজ আপনাকে গল্প লিখলাম।
আপন ভাই যদি পারেন আমার গল্পটা আপনি শেয়ার করবেন। আমার ভালোবাসার মানুষ ভাবনা ওমানে অনেক ভালো আছে, এবং এই ছেলে নাহিদের দেশে একটা বউ আছে, দেশেও তার বাচ্চা কাচ্চা আছে, দেশে বউ নিয়ে আসে, দেশে থাকে বরিশালে, এবং ভাবনাকে নিয়ে ও শহরে বন্দরে ঘুরে, বিদেশে ঘুরে, এবং ভাবনাকেও বিভিন্ন আরবের আরও বিভিন্ন দেশে নিয়ে গেছে। নাহিদ আরব দেশে ওমানতে খুব নাম করা একজন ভালো ব্যবসায়িক। আমার বউ নিয়ে ও হজ পর্যন্ত করছে। আল্লাহর হজ কবুল করুক। আর আমি একটা কথাই বলি, আমার মতো মানুষদেরকে আল্লাহ পৃথিবী থেকে উঠে নেয়।